ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কিলস, ট্রাই করারও কোনো মানে হয় না এই জিনিসটা। ভালো করতে হবে, ভালো কিছু পাইতে হইলে। আর আমি সেন্টারে না থাকলে সেন্টারে আনার ব্যবস্থা করবি, দেখতো আমি সেন্টারে নাকি। অলরাইট, ফাইনালি আমাদের রুমটা আজকে একটু ধোয়া ধোয়া লাগবে, কারণ কি বলে, আমি স্মোক মেশিন আছে, এটা দিলে ধোয়া একটু সিনেম্যাটিক ফিল আসবে। রাইট, অনি ব্রায়ান লিঙ্ক চাচ্ছে, আমাকে লিঙ্কটা হোয়াটসঅ্যাপ করো, ওই লিঙ্কটা আমি ক্লায়েন্টকে দিতে হবে। পডকাস্ট করার টাইমে কেন জানি ক্লায়েন্টরা সবচেয়ে বেশি প্যারা দেয়। সো দিস ইজ আওয়ার লাইফ, দিস ইজ ফ্রিল্যান্সার্স লাইফ। আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে শ্রমিকের সাথে আলাপ করতে যাচ্ছি, ঠিক এই জিনিসটা নিয়েই। ফ্রিল্যান্সিং লাইফটা, ফ্রিল্যান্সার, এজেন্সি ওনার খুব গ্লোরিফাইড করা একটা লাইফ, যে ডলারে কামাচ্ছি, গাড়ি আছে, অনেকের সুপ্রা আছে, হ্যাঁ, বড় বড় জিনিস আছে। যে এই জিনিসটা নিয়ে আমি আজকে আসলে ডিক ডাউন করতে যাচ্ছি। হোয়াট ডু অ্যাকচুয়ালি থিঙ্ক? এবং আমরা কি হাম্বল হওয়ার জন্য বলি যে না আসলে লাইফ অনেক কষ্ট, না আসলেও কষ্ট, কারণ খুব ইনস্টা ক্লিকেবল টাইপের একটা লাইফ দেখানো হয় বা আমরা দেখাই। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার এখন একটা বাজওয়ার্ড হয়ে গেছে, একটা ভালো জিনিস খারাপ জিনিস দুইটাই আছে। আমাদের মানুষকে কনভিন্স করতে আসলে ভাই আসলে এটা অ্যাকচুয়ালি একটা জব, টাকা কামানো পসিবল, এর জন্য না চাইতে একটু শো অফ করতে হয় আসলে। কারণ এখনো আমার রিলেটিভ, আমার নেইবারসরা বলে বাবা কি করো, মায়ের কাছে নে, আচ্ছা বাবা কি করো, অনেক কমপ্লিকেটেড হয়ে যায় কি করি বোঝানোর জন্য। মানে ভাই এডিট করি, ক্লায়েন্ট ম্যানেজ করি, আচ্ছা ঠিক আছে কেমন ইনকাম হবে যাবে সবই জানে, তারপরে বলে অ্যাকচুয়াল জব কবে স্টার্ট করবা, ক্যারিয়ারে ফোকাস করো, ক্যারিয়ার নিয়ে কবে সিরিয়াস হবো। তো এটা ক্যারিয়ারেই কাউন্ট করে না। বাট আমার মনে হয় যে এটা নর্মাল অন্য একটা বিজনেসের মতো, যেখানে আপস অ্যান্ড ডাউনস আছে, ভালো করতে গেলে টাইম ইনভেস্ট করতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়, হাবি যাবি। এক্স্যাক্টলি। মানে একটা এখানে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে টাচ করতে চাই। একটা ভালো পয়েন্ট বলছি, সেটা হচ্ছে কি সত্যিকারের চাকরি, একটা হচ্ছে কি কনভিন্সিং দুই রকম আছে। একটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট, একটা হচ্ছে গিয়ে আমাদের কনভিন্স করতে হয় সোসাইটি। সো সত্যিকারের চাকরি নিয়ে বলি, এটা অনেকেই জানে আমার এই স্টোরিটা, যে আমাকে যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমার কোনো বস নাই, গুগলের জন্য কাজ করতেছি, ইউটিউব, গুগলের, ফেসবুক, মেটার জন্য কাজ করতেছি। আমার কিন্তু আমার মা বলতো যে সত্যিকারের চাকরি কবে করবা, কারণ নো ম্যাটার দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ আর আর্নিং, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, আমাদের গুড মান্থে মানে আমরা 7 লাখও গেছিলাম কন্টেন্ট ক্রিয়েশনে। বাট সত্যিকারেরটা কবে করবে, লাইফ নিয়ে সিরিয়াস কবে হবো, তার মানে এটা সিরিয়াস জিনিস না। কনভেনশনাল যে সিস্টেমটা, ওয়েটা বা থট প্রসেসের বাইরে গেলেই কেমন জানি একটা ভয় কাজ করে যে এটা সাস্টেনেবল না। যে কারণে কোভিড টাইমে আমি ফুল অন চাকরি ছাড়া এই জায়গায় আসছিলাম, যে 14 দিনের লাইফের গ্যারান্টি নেই। তো আমি আমার চাকরির গ্যারান্টি খেয়ে দিব, যেখানে লেফট রাইট বটম কিন্তু মানুষের চাকরি যাইতেছে, সব বড় বড় কর্পোরেট, নো ম্যাটার হু ইউ আর, অনেক বড় পজিশনে চাকরি চলে যাচ্ছে, কারণ পালতে পারতেছে না। ড্রাইভারের চাকরি, বুয়ার চাকরি, সব, মানে গার্ডের চাকরি, নাইট গার্ডের চাকরি, অনেকে ভালো ছিল, ড্রাইভার রেখে দিছে, আমরাও রেখে দিছিলাম। তো কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না, ইট ওয়াজ এ ভেরি স্যাড রিয়ালিটি। তখন আমি রিয়েলাইজ করি যে ইফ দোজ আর নট সাস্টেনেবল, তাহলে ফ্রিল্যান্সিংকে আনসাস্টেনেবল বলার কোনো রিজন নাই। একটা মজার একটা পয়েন্ট আমি কাভার করতেছিলাম কোনো একটা সেশনে, আমি বলতেছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, একটা যখন লোক একটা কোম্পানি চালু করে, ফর এক্সাম্পল আমরা আকিজ নিয়ে কথা বলি বা যে কোনো নিয়ে, যে যখন আসে প্রাণ, RFL, যে কোনো কিছু, ও প্রথমে কিন্তু কোনো ফিক্সড কিছু ছাড়া চালু করে। একটা মাচার মধ্যে, ছোটোবেলা গল্প শুনতাম না, বাপে মাচার মধ্যে 5 টাকা নিয়ে বা এটা নিয়ে চলে আসছে, ওর কিন্তু কিছু নাই, ও কিছু ছাড়া আসছে, ওর ফিক্সড কয়েকটা ভেন্ডর বানাইতে হয়েছে, যে ওরে সবসময় পাতা দিব বা জুস দিব বা থালা দিব, এরকম করে করে আসার গেল, এরকম করে করে কিন্তু তার ফিক্সড ক্লায়েন্ট হয়েছে, ফিক্সড ভেন্ডর হয়েছে, ফিক্সড এমপ্লয়ি হয়েছে, তারপরে এটা একটা বড় কর্পোরেট হয়ে গেছে। সো এভরিথিং স্টার্টস উইথ কিন্তু এরকম একটা ফ্রিল্যান্সিং। ঘুরে ফিরে যত বড় বড় কোম্পানি আছে সবগুলো স্টার্ট এইভাবেই হয়েছে। এক্স্যাক্টলি। আর কনভিন্সিংয়ের কথা যেটা বলতেছিলাম, একটা ক্লায়েন্ট, একটা সোসাইটি। ক্লায়েন্টেরটা তুই অ্যাড করতে পারিস, আমি সোসাইটিরটা বলতেছি, কারণ আমি সোসাইটিরটা বার্ডেনটা পার করছি, যে কর্পোরেট চাকরি, মাল্টি ন্যাশনালের চাকরি ছাইরে তুমি ফ্রিল্যান্সিংয়ে চলে যেত। ফ্রিল্যান্সিং এবং ওয়ার্ডটারে এত, যেটা একটা রাইটলি সাইড ওভারকিল করা হয়েছে, এত বাজেভাবে হয়ে গেছে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা, মানে বুঝাইতে। আর ফ্রিল্যান্সিং আবার কি, নামের প্রথমেই ফ্রি, এটা আবার কি? সো ইউ ক্যান স্টার্ট উইথ দ্য ক্লায়েন্ট পার্ট, যে এখানে ক্লায়েন্ট পার্টে আসলে আমি চাই ইউ টাচ সাম পয়েন্টস লাইক লেট পেমেন্ট, ডিফিকাল্ট ক্লায়েন্টস অ্যান্ড
ওই যে ডিলিং উইথ আনসার্টেনিটি অ্যান্ড রেটিং, রিভিউ, রিপিট ক্লায়েন্ট, যা যা মাথায় আছে বল, আইল অ্যাড ইফ সত্যি বলতে গেলে ফ্রিল্যান্সিং এ যে আমরা প্যারাটা খাই যে রেটিং খারাপ দিবে, তাহলে তো অন্য মানুষরা ভাববে যে আমি ভালো কাজ করি না, তারপর আমার কাজ দিবে না। এই ভয়টা আসলে যে কোনো বিজনেসে থাকা উচিত, যে আমি যদি আমার 100% না দিই, আমার ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড না হয়, ওরা তো আসবে না। প্লাস ব্যাড ওয়ার্ড অফ মাউথের কারণে আমার নতুন ক্লায়েন্টও আসবে না। এই ভয়টা যদি সব জায়গায় আমরা দেখাই, তাহলে সব জায়গায় কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল। যেটা আমরা করি, মানে রাফেদ ভাই ঠিক আছে এই স্টুডেন্টটা ঝামেলা করতেছে, আমি আমার কোর্সের একজনকে আমি 5 স্টার ছাড়া না দিয়া যেতে দিব না। ও কথা বলতে বলতে আমি ধোয়া মারতেছি, যাতে সিনেম্যাটিক ফিলটা আসে না আমাদের মধ্যে। এটা খুবই ভালো পয়েন্ট যে 5 স্টার মানে কি, আমার সার্ভিস নিয়ে যারই দিছি 100% স্যাটিসফাইড। এটা রিলেশনশিপ হোক, চাকরি হোক, বিজনেস হোক, ফ্রিল্যান্সিং হোক, যেটাকে আমি বিজনেসই বলি। ফ্রিল্যান্সিং, অন্টারপ্রেনারশিপ অথবা সোলোপ্রেনারশিপ যারা সিঙ্গেল চালু করতেছে, রেটিং 5 স্টার না পাওয়ার জন্য প্রতিবার সার্ভিস যদি এরকম হয় যে বাধ্য মানুষ আসতে, তাহলেই অবভিয়াসলি হবে। যে কারণে আমাদের রিপিট ক্লায়েন্ট স্কোর 99, যে উই মেক শিওর আমাদের নতুন ক্লায়েন্ট দরকার নেই ভাই, পুরানগুলাই বারবার আসতেছে অ্যান্ড দ্যাট শুড বি দ্য কেস। যে কোনো বিজনেস দ্বারা হয় যদি আমার একটা ফিক্সড বিজনেস থাকে, তো ওই একই তো আনসার্টেনিটিটা কিল করার একটা ওয়ে হচ্ছে গিয়ে তুমি তোমার ফিক্সড ক্লায়েন্ট বেস বানাও। এখন ওই ফিক্সড হয়ে গেছে মানে আমার জীবনে আর কোনো সমস্যা নাই, অভাব নেই, এটা করলে হবে না। তোমার কন্টিনিউয়াসলি 10টা ক্লায়েন্ট আছে, তুমি 10টা ক্লায়েন্ট সামলাইতে পারো, কিন্তু তোমার কন্টিনিউয়াসলি অন্যান্য ক্লায়েন্ট হান্ট করতে হবে বা আনতে হবে, রেফারালে আনতে হবে। আমাদের যেটা রেফারালে আসে, যে যাতে বিজনেসটা একটু গ্রো হয়, কারণ সবাই ওই সার্ভিসটা নিবে না, সেটা ওয়েবসাইট হোক, লোগো হোক, সেটা ভিডিও এডিটিং হোক, এক সময় নিটটা শেষ হয়ে যায়, অন্য রাস্তায় চলে যায়, রাইট? সো এটাই আর কি যে আনসার্টেনিটি। বাট অ্যাট দ্য সেম টাইম আনসার্টেনিটি ইজ দেয়ার। গ্ল্যামারাইজ যেভাবে করা হয়, সবচেয়ে বেশি খারাপ লাগে কি যে সবাই ভাবে জব করা মানে একটা বস আন্ডারে কাজ করা, অনেক প্যারা, আর ফ্রিল্যান্সিং মানে আমি নিজেই বস। আসলে আমরা নিজে বস না, আমাদের প্রতিটা ক্লায়েন্টই আমাদের বস। তো এটার মধ্যে নর্মাল রেগুলার বস আর ফ্রিল্যান্সিং ক্লায়েন্টগুলোর মধ্যে পার্থক্য হইলো ওই ক্লায়েন্টগুলো আস্তে আস্তে বস থেকে পার্টনারের ট্রান্সফর্ম হয়ে যায়। তো যদি আমরা ওদের স্যাটিসফাই না রাখতে পারি, তখন আবার বস লেভেলে চলে যেত, যখন ডিফিকাল্ট হয়ে যায়, প্যারা দেয়, ভুল করতেছি, তখন বসের মতো ট্রিট করতে হয়। এক্স্যাক্টলি, বিকজ দে আর পেইং ইউ মানি টু ডু আ জব। ইউ ক্যান নট এক্সপেক্ট যে ভাই আমি নতুন, আমাকে একটু বুঝো। আমি সবসময় যে উদাহরণটা দেই, যে তুমি যদি একটা সেলুনে গিয়ে দেখো নাপিত জীবনে চুল কাটে নাই, তোমাকে দিয়ে শুরু করবে, তোমার কালকে অনেক বড় একটা অনুষ্ঠান আছে, এঙ্গেজমেন্ট আছে, বিয়ে আছে, গায়ে হলুদের অনুষ্ঠান আছে, তোমার সেরকম চুল কাটাইতে হবে, তুমি তো রিস্ক নিবা না ভাই। ওখানে তোমার মনে হবে যে এক্সপিরিয়েন্স কেউ কাটো, কেন নতুন মানুষের দিয়ে কাটাইতেছো? আমার দায়িত্ব না তোর নাপিতরে ট্রেন করানো, তুই অন্য কিছু দিয়ে ট্রেন করা, আমাকে দিয়ে না, তুই যা ভেড়া দেওয়া ট্রেন করা। একইভাবে ক্লায়েন্টও তো এইভাবে বলবে যে ইজ ইট মাই রেসপন্সিবিলিটি টু ট্রেন ইউ, তুমি ছিল এটা তোমার সমস্ত। তাই পুরাপুরি প্রো না হয়ে স্কিলটা, যেটা আমরা অনেক কথা বলবো, এই লাইনে আসাই উচিত না। একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্কিল থাকা উচিত, যাতে আমরা অ্যাটলিস্ট ক্লায়েন্টের ইনপুটগুলো বুঝি। পারফেক্ট হইতে হবে না, কারণ সবসময় শিখতে থাকতে হবে। আমরা যখন স্টার্ট করছি, আমরাও খুব বেশি আহামরি এডিট পারতাম না, বাট উই নো দ্য বেসিক, যে কীভাবে এডিট করতে হয়, কীভাবে কাট করতে হয়, কীভাবে এফেক্ট করতে হয়, বা যে এফেক্টগুলো চাই ওই এফেক্টগুলো কীভাবে করতে হয়, না পারলে শিখা ফেলতাম। তো এই দিক দিয়ে ওপেন থাকতে হয় শেখার জন্য। আর সবসময় যদি বলি যে পারফেক্ট টাইমে স্টার্ট করবো, তাহলে কখনোই স্টার্ট করা হইতো না অ্যাকচুয়ালি। ট্রু, এর জন্যেই দ্যার ইজ নেভার আ পারফেক্ট টাইম। তুই তোর লেভেল যদি থাকে যে আমি 100-তে 80 লেটার মার্ক পাওয়া এডিট করি, দেয়ার উইল বি সামওয়ান যে 90 পায়, যে 100 পায়, যে 110 পায়। ভালোর কোনো লিমিট নাই, খারাপের একটা লিমিট আছে, এর চেয়ে খারাপ হওয়া সম্ভব না। হ্যাঁ, কিন্তু ভালোর কোনো লিমিট নাই। সো মেইন যে সমস্যাটা, ফ্রিল্যান্সিং এত ভয়ঙ্করভাবে পজিটিভ কথা শুনি, আবার অন্যদিকে আমি ট্রাই করি, আমার ক্ষেত্রে লাভ হয় না ভাই, কম্পিউটার কিনছি, গরু বেচে কিনছি, ছাগল বেচে কিনছি, পড়ালেখা ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করছি, চাকরি ছেড়ে দিয়ে করছি, আমার ক্ষেত্রে হয় না। মেইন যে জিনিসটা বারবার আমাদের মেন্টরশিপেও আমরা স্টুডেন্টদেরকে মাইন্ডসেট মোল্ডিং করতে চাই, যেটা আজকেও বলতে চাই, এনিওয়ান হুজ ওয়াচিং, যে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কিলস, ট্রাই করারও কোনো মানে হয় না এই জিনিসটা। সবাই ভাবে যে এটা না একটা বেসিক স্টেটমেন্ট দেয় আমরা, স্কিল ছাড়া আইসো না। আরে ভাই, তুই যে বিক্রি করবি, তোর যোগ্যতা না থাকলে মানুষ তোকে টাকা কেন দিবে? রিক্সাওয়ালাও যদি উল্টাপাল্টা ভাবে চালায়, আমরা চেইতা যাই, গরম হয়ে যাই, এমনে কেন ওমনে কেন, ভাড়া কেন বেশি চাইলি, 5-10 টাকার জন্যে গায়ে হাত তুলে বেয়াদবগুলা। তো
তুই যেখানে ডলারে কথা বলতেছিস, ডলার হোক টাকা হোক, লোকাল ক্লায়েন্টের সাথে, তুই কেন করবি? চাকরির ক্ষেত্রে যোগ্যতা লাগবে, না হলে আমার চাকরি হবে না। পাবলিক ভার্সিটি সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা লাগবে, নাহলে আমার হবে না। প্রাইভেট চাকরি আমার যোগ্যতা লাগবে, নাহলে হবে না। এক্সপিরিয়েন্স লাগবে, নাহলে হবে না। তারপরে হচ্ছে গিয়ে পড়ালেখার সার্টিফিকেশন লাগবে, নাহলে হবে না। এই ফ্রিল্যান্সিংয়ে আইসা জানি আমাদের কেন জানি সব লজিক নাই হয়ে যায়। আমার কাছে খারাপ লাগে কি যে একটা স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত প্রায় 16-17 বছর পড়ালেখা করতে হয়। একটা মেন টার্গেট কিন্তু সবার একটাই, একটা ভালো জব পাওয়া, ভালো কোনো কিছু শিখা, ওটা ইউজ করা, কামাই করা, যাতে লাইফ লিড করতে পারে প্রপারলি। ওটার জন্য আমরা কোনো কোয়েশ্চেন না করে চুপচাপ পড়তে থাকি বছরের পর বছর, বছরের পর বছর। একদম লাস্ট স্টেজে যায় তখন আমরা চিন্তা করি আচ্ছা ঠিক আছে এখন কিছু একটা করা দরকার। বাট স্কিলের টাইমে 6 মাস হয় নাই, 2 মাস হয় নাই, এখনই প্যারা খাওয়া শুরু করে, ভাই হইতাছে না, হইব না। এই ভয়টা কেন মানুষ পায় আমি বুঝি না। ট্রু। আই রিমেম্বার ওয়ান্স ইউ শেয়ার্ড আ ভিডিও, ইনস্টাগ্রাম রিল ছিল, যে বলতেছে ভাই ফ্রিল্যান্সিং আমি 3 দিন ট্রাই করছি, হয় নাই। জিমেরটা, তারপরে ওই যে ওকে ডাম্বল দিছে, ডাম্বল দিয়ে বলতেছে মারো, 3টা মারছে, কই তোমার তো ইয়ে আসে নাই, বাইসেপ তো বাইর হয় নাই। বলে না আমার ডায়েট করতে হবে, আমার খাইতে হবে, আমার 6 মাস করতে হবে, তারপর না হবে। বলে যে তুই তোর বডি বানানোর ক্ষেত্রে তুই জানিস ইটস আ প্রসেস, ইটস আ স্লো বার্নিং প্রসেস। তোর ডায়েট মেনটেন কর, তুই এগুলা খাবি, এগুলা খাবি না, তুই অ্যাভয়েড করবি ফ্যাটি ফুড, কার্ব অ্যাভয়েড করবি, তুই ফিক্স টাইমে যাবি, লেগ ডে, আপার বডি, লোয়ার বডি, হ্যাঁ সব থাকবে। তুই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ভাই আমি 3 দিন ট্রাই করছি, সব বেচা, গরু বেচা, আমি কম্পিউটার কিনে ট্রাই করছি, আমার ক্ষেত্রে হইতেছে না কেন? এগেন যেটা আমি বলতেছিলাম, লজিকটা কই যায়? লজিকটা চলে যায়। অবভিয়াসলি মানুষের বডি ভালো হয় এবং ওরা আইসা আমাদেরকে বলে দেখো আমাকে, আমার অবস্থা কত ভালো, গ্ল্যামার সাইডটা দেখি যে ওয়াও কত ওয়ার্কআউট করলে কত ভালো হয়। অনেকে কোম্পানিতে ভালো করে 20-30 লাখ টাকা স্যালারি হয়, আমরা দেখে বুঝি হি ওয়ার্ক রিয়েলি হার্ড, ওনার এক্সপিরিয়েন্স অনেক ভালো, অনেক এক্সপিরিয়েন্স লোক, লিঙ্কডইনে দেখো কত জায়গায় কাজ করছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা বুঝি এক্সপিরিয়েন্সড, হার্ডওয়ার্ক আর স্কিলের ভ্যালু আছে। কেন জানি ওয়েন ইট কামস টু ফ্রিল্যান্সিং, বাই দ্য ওয়ে ফ্রিল্যান্সিং কি এটাই আমরা জানি না, ফ্রিল্যান্সিং সব আমরা কোনো যুক্তি শুনবো না, কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে দোষ হতে পারে, আমার যে ল্যাকিংস থাকতে পারে, এইটা নেই। এই কারণে আমার মনে হয় আমরা এত উইন্স দেখি আর এত বড় একটা পার্থক্য, এতগুলো হার দেখি। যখন নিউজ পেপারে আসে ফেকগুলো না, আমি রিয়েল কথা বলতেছি, যে কেউ গ্রামে মফস্বলে বসে সে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা কামাই করছে, আই গেট রিয়েলি ইন্সপায়ার্ড। কারণ উই নো ইটস পসিবল, উই নো ওই ছেলেটা ওর পুরা গ্রামে ওই কয়জনের মধ্যে দ্য স্মার্টার ওয়ান। হি নোজ অন্য কোনো স্কিল থাকুক না, হি নোজ হাউ টু গুগল, হি নোজ হাউ টু সার্চ, হি নোজ হি নিডস টু লার্ন, কন্টিনিউয়াসলি লার্ন। বাট ওইগুলা দেখে আমরা মক করি যে ফেক নিউজ, এই নিউজ সেই নিউজ, রাদার দ্যান গেটিং মোটিভেটেড যে দিস গাই ইজ ডুইং ইট। আমার ব্রডব্যান্ড আছে যেটা আমি নেটফ্লিক্সের কাজে লাগাইতেছি, যেটা আমি সবাইরে বলি নেটফ্লিক্স, আমি এটা বলবো নেটফ্লিক্স দেখো না, মুভি দেখো না, আমি সারাদিন রাত দেখি, বাট ইউ আর নট লার্নিং, দ্যাটস ওয়াই ইউ আর বিহাইন্ড, দ্যাটস ইট। লাইক আমার ফ্রেন্ডের দেখি ঘন্টার পর ঘন্টা পার করে গেম খেলা, জাস্ট এটা ভালো স্কিন পাওয়ার জন্য, গেমের মধ্যে একটা টুপি পাওয়ার জন্য, বাট ও ওই টাইমটুকু ইনভেস্ট করবে না নতুন একটা স্কিল শেখার জন্য। নো ম্যাটার হোয়াট, কোন স্কিলটা শিখতেছেন, কোন স্কিলটা পারেন, ওটা টপ 10% থাকলে ইউ উইল বি দ্য সাকসেসফুল পারসন। মানে আমি সবাই উদাহরণ দিই, মানে আমার ফ্রেন্ডরা যারা আছে ওরা প্রায় বলে মামা এডিট শিখবো, এই শিখলে কেমন টাকা কামাইতে পারবো, ওটা করতে পারবো, সেটা করতে পারবো। হ্যাঁ পারবি যদি তুই টপ 10% থাকোস। এখন সবচেয়ে খারাপ পেশা কি বাংলাদেশে বা ওয়ার্ল্ডের মধ্যে? সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা, যেটা বাংলায় বলে ম্যাথর। তো যে ম্যাথর ও যদি বাংলাদেশের টপ 10% হয়, কোটিতে খেলবে, কারণ এত বড় বড় বিল্ডিংয়ে গুয়ের অভাব নেই পরিষ্কার করার জন্য। অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে ভালো পেশা ডাক্তার হওয়া, সবচেয়ে বেশি টাকা কামানো যায়। আরে একটা রুগী ঢুকলেই 2,000-3,000 টাকা করে লাইন ধরা থাকে, টাকাই টাকা। বাট আপনি যদি একটা ভালো ডাক্তার না হন, জাস্ট পড়ালেখা শেষ করছেন, কোনো ভালো হসপিটালে জায়গা পাবেন না বসার জন্য, তখন কি করতে হবে? বাবারে বইলা এলাকার মধ্যে একটা ফার্মেসিতে বসে থাকতে হবে। তো তখন বাবার ওই শব্দ থাকে, তো ভালো করতে হবে ভালো কিছু পাইতে হইলে। এবং এগুলা না মানুষ ভাববে যে সাজেশন দিতেছি, টিপস দিতেছি, জ্ঞান ঝাড়তেছি, বাট সবচেয়ে সিম্পল রিয়েলিটি এগুলা, যে জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। নাও ইট কামস টু ফ্রিল্যান্সিংয়ের গ্লোরিফাইড লাইফে, আজকে আমরা নিজেরাই নিজেদের গ্লোরিফিকেশন জিনিসটা কমানোর চেষ্টা করতেছি। দ্য পেমেন্টস, ফার্স্ট অফ অল রিসিভিং পেমেন্টস ফ্রম এ কান্ট্রি লাইক বাংলাদেশ ইজ দ্য মোস্ট টাফেস্ট থিং। এখনও প্রতিবার জানিস পাসওয়ার্ড দিয়ে যখন ঢুকবো পায়োনিয়ারে, ওয়াইজে, স্ট্রাইপে,
আমার হার্টবিট অনেক বাড়া যায় যে পাসওয়ার্ডটা নিবে নাকি, মানে কারণ ডিজিটাল ব্যাংক, ডিজিটাল কারেন্সি, আমরা ডিরেক্ট ব্যাংক অ্যাড করতে পারি না অনেক জায়গায়। তার চেয়ে বড় কথা টাকা কিভাবে আনবো, তাকে যে বিল পাঠাবো, এটার জন্য তারও কয়েক ঘাটে পানি খাইতে হয়, আমারও। আচ্ছা ওগুলো অন্য কোনো দিন আলাপ করবো না, কিন্তু এই যে পেমেন্ট আনবা, ভেরি গুড, পেমেন্ট আনতেছো, ক্লায়েন্ট ইজ গুড, বাট দেয়ার আর সো মেনি ক্লায়েন্টস যারা পেমেন্ট দেওয়ার সময় অন্যদিকে তাকাবে, যারা ফুল কাজ করার পরে অনেকে বলে যে ফুল কাজ করা নিয়ে চলে গেছে, স্ক্যামার। আবার অনেকে আছে হচ্ছে গিয়ে ফিশিং লিঙ্ক দিয়ে দেয়, আবার অনেকে আছে যে তোমাকে আমি টাইপ করার জন্যে $3000 দিব। আবার অনেক সময় হয় যে বিকজ ইউ ডিড ব্যাড ওয়ার্ক দে ডোন্ট ওয়ান্ট টু পে, অর করে যে চার্জ ব্যাক করে, যে অর্ডার ক্যান্সেল করে যা হয়েছে। সো এইগুলা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স তো ইনাফ, মোর দেন ইনাফ আছে, ডিফারেন্ট টাইপ অফ ক্লায়েন্টস। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড, ইউ ওয়ান্ট টু স্টার্ট। আমি রাফায়েত ভাইয়ের মনে হয় আগে, এখন কম হয়, এখন কম স্ট্রেস করে আর কি। আগে প্রায় প্রতি মাসে এমন 2-1 বার হতো, ভাই $6000 আটকে গেছে, $12000 আটকে গেছে, নিতে পারতেছি না, কি করুম বুঝতেছি না, মেল করছি, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে। তো এমন কাহিনী রাফায়েত ভাই অলমোস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে নিয়ে আসতো। এখন আস্তে আস্তে স্ট্রেস কমে গেছে, আমরা ইউজড হয়ে গেছি। আবার অনেক ক্লায়েন্ট আছে আমাদের গোস্ট করে, যে কাজ নিয়ে গেছে, আমরা ট্রাস্ট করছিলাম, ওরা টাকা দেয় না, যেটা এখনো রানিং, আমাদের 2টা অর্ডার রানিং, কিন্তু হ্যাঁ এতদিন পরে আইসাও একটা ক্লায়েন্ট আছে আমাদের $7000 আটকায় রাখছে, হ্যাঁ গোস্ট করতেছে। তো আসলে ভাই এই জিনিসগুলো কি লোকাল ব্যবসায় হয় না? অফকোর্স ইটস আ ভেরি গুড পয়েন্ট, যে লোকাল ব্যবসা কি, তুই তোর কোনো বন্ধুকে ধার দিলেও তো টাকা পাইতে জান খারাপ হয়ে যায়। আমাকে বলেন আরো। যদি কোনো বন্ধুকে টাকা ধার দেই, যেটা শ্রমিক হচ্ছে কি আমাদের এখানে দেন, মানে ধার দিতে দিতে আসলে হয়ে গেছে। সো আমরা যদি লোকাল কোনো মানুষকে ধার দিই, এই জিনিস হয়। বিজনেস তো অহরহর দিকে, আমার বাবার অনেক টাকা আটকা গেছিল, ছোটোবেলা শুনতেছিলাম 60 লাখ টাকা আটকে গেছে, উইচ মানে 20 বছর আগের কথা, উইচ ইজ লট অফ মানি। অ্যান্ড এরপরে ওনার জন্য খুব স্ট্রাগল হয়েছে দাঁড়ানো। আপনারা দেখবেন আপনাদের বড় ভাইরা, আত্মীয়রা, খালু, চাচা, বাবারা গল্প করতেছে আমার টাকা আটকানো, ক্লায়েন্ট টাকা দিচ্ছে না। অনেক রিজন হতে পারে, কার সাথে কাজ করতেছেন, ওর ব্যাকগ্রাউন্ড কীরকম, ওর ট্র্যাক রেকর্ড কীরকম, এটা যেরকম ইম্পর্ট্যান্ট। আবার অ্যাট দ্য সেম টাইম সবসময় ক্লায়েন্টকে দোষ না দিই, আমার কাজ কি অ্যাজ পার দ্য কোয়ালিটি ঠিক ছিল। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, ইভেন চাকরির ক্ষেত্রে, চাকরিটা একটু পরে বলতেছি, ইটস দ্য সেম স্টোরি। চাকরিতে হ্যাঁ ইউ গেট আ ফিক্সড অ্যামাউন্ট, ওয়ার্ক করো আর না করো পাবা, কিন্তু ওয়ার্ক না করলে 1 মাস 2 মাস পরের মাসে ইউ আর ডান। সো মোট কথা, ইফ ইউ আর নট গিভিং ইট ইউর বেস্ট শট, অ্যান্ড ইফ ইউ আর নট অ্যানালাইজিং যে ইফ আই শুড ওয়ার্ক ফর হিম অর নট, সেম গোজ ফর আমি কি এই কোম্পানিতে চাকরি করবো কি করবো না, আমি কি এই লোকের সাথে ব্যবসায় ডিলে যাবো কি যাবো না, একে কি আমি পার্টনার বানাবো কি বানাবো না, আমার পার্টনার টাকা মেরে চলে গেল আসলো, প্রতিটা জায়গায় এই জিনিসটা আছে। এগেইন আমি স্ট্রেস করতে চাই এই পয়েন্টে, ফ্রিল্যান্সিং জিনিসটা আলাদা করে দেখার কিছু নয়, ইটস দ্য রিয়েলিটি অফ লাইফ। হোয়াট এভার ইউ আর ডুইং, হোয়াট এভার এভরি ওয়ান ইজ ডুইং উইথ দেয়ার লাইফ, ইটস দ্য সেম থিং দ্যাট ইউ আর ডুইং, দ্যাটস ইট, জাস্ট লোকালি না এটা। আর ফ্রিল্যান্সিং কিন্তু লোকালিও করা যায়, মিনস ইউ ডোন্ট কন্ট্রাক্ট নাই আমার কোনো সার্টেন কোম্পানির সাথে যে আমি 5 দিন যাবো, সপ্তাহে 6 দিন যাবো, আমি 10টা ক্লায়েন্টের সাথে, মানে দুষ্টু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, আমি বেসিক্যালি দিন মজুর। হ্যাঁ বেসিক্যালি দিন মজুর। হ্যাঁ গ্লোরিফাই করার আগে বুঝতে হবে বেসিক্যালি দিন মজুর। এবং উই আর নট রিপোর্টিং টু 1 বস, উই আর রিপোর্টিং টু 20 বস, 30 বস। আমাদের 100+ ক্লায়েন্ট আছে, 100+ ক্লায়েন্টের সাথে। এটার কোনো এগেইন বেস্ট পার্ট অ্যাবাউট ফ্রিল্যান্সিং ইজ, যদি তোমার স্কিল থাকে, যদি তোমার টিম থাকে, দ্যার ইজ নো অ্যামাউন্ট যে কতদূর তুমি কামাই করতে পারবে, কোনো ক্যাপ নাই। প্রোডাক্ট যেরকম যতগুলা প্রডিউস করো যদি বিক্রি হয়, কোনো ক্যাপ নাই, একইভাবে এটা নাই। চাকরিতে একটা ক্যাপ আছে, যে তুই মইরা যা, তুই রাত্রে 10টা কাজ কর, 12টা কাজ কর, যদি ওভারটাইম সিস্টেম না হয়, যেটা মেইনলি ওয়ার্কারদের জন্য থাকে, আমাদের ম্যানেজমেন্টের জন্য নাই, তাহলে তুই যাই কর, তুই বসকে ইমপ্রেস করার জন্য যাই কর, কোনো লাভ নেই। প্রমোশন পাবি, তোর মতো প্রমোশন নেওয়ার জন্য 100টা মানুষ লাইনে দাঁড়ায় আছে। দিস ইজ দ্য অনলি রিজন আমি কর্পোরেট ছাড়ছি। কিন্তু আজকে যদি আমার কিছু হয়ে যায়, আমার একটা বই আছে যেটার মধ্যে আমি সব পাসওয়ার্ড লিখে রাখছি, যেটা আবার পাসওয়ার্ডগুলো ডিরেক্ট লেখা না, শর্টকাটে লেখা, এটা আমার খুব ক্লোজ মানুষ বুঝতে পারবে, আমার ওয়াইফ আর শ্রমিক বুঝতে পারবে। ইফ সামথিং হ্যাপেন্স টু মি, যতই বলি না কেন, আমার বিজনেস অর্ধেকের কম হয়ে যাবে, আমি জানি। টক অ্যাবাউট কোর্সেস, টক অ্যাবাউট এরকম। অ্যাট দ্য সেম টাইম মানে জিনিসটা এটা হয়ে গেছে যে আমি আগে একটা কোম্পানির জন্য কাজ করতাম, নাও আই এম ওয়ার্কিং ফর মাই সেলফ।
7 দিন যদি শ্রমিক না থাকে ব্যবসা অর্ধেক হয়ে যাবে, 7 দিন যদি রাফায়েত না থাকে ব্যবসা অর্ধেক হয়ে যাবে। আমি যদি 7 দিন ক্লাস না নেই আমার কোর্সের সেল কম হয়ে যাবে, শ্রমিক যদি 7 দিন ক্লাস না নেয় আমি ক্লাস অ্যাটেন্ড করাইতে পারবো না, আমি সব হ্যান্ডেল করতে পারবো না, কারণ আমার এক একজনে এক জায়গায় এক্সপার্টিস। ঘুরে ফিরে আমরা একটা কিওটিক জব ক্রিয়েট করছি যে আমাদেরকে আমরা এমপ্লয় করে আমরা আমাদের জন্য কাজ করতেছি। হ্যাঁ, তো এখানে অনেক আসলে ওটার পুরো ক্যারিয়ারে গেমিফাই করা, যে আমি যত বেশি কাজ করবো তত বেশি টাকা কামাবো। মাঝে মধ্যে একটু কন্ট্রোল করা টাফ হয়ে যায় লোকটা, তো তখন একটু টক্সিক হয়ে যায়। অনেকে ভাবে যে একটু মানে আমরা যেটাতে আছি আর কি, যে একটা স্প্রিন্ট মারতেছি, এখন যেহেতু গায়ে শক্তি আছে, যেহেতু কাজ পাইতেছি, কাজ করতে থাকি, আস্তে আস্তে ওটারে ম্যারাথনের মতো আস্তে আস্তে স্মুথ ডাউন করে ফেলবো, আস্তে আস্তে জাস্ট একটা পেস মেনটেন করে দৌড়াতে থাকবো। বাট আপনাদের যে কোনো জব বা যে কোনো ক্যারিয়ার, যে কোনো স্কিলে এরকম প্রথমে স্প্রিন্ট মারতেই হবে, কারণ আপনার থেকে অলরেডি অনেকজন মানুষ আগায় আছে, ওদের সাথে ক্যাচ আপ করতে হবে, তারপর ওদের সাথে স্পিড পায়ে পায়ে তাল মিলায় চলতে হবে। ট্রু। একটা লাস্ট জিনিস দিয়ে এই টপিকটা আমরা শিফট করবো, এটা হচ্ছে গিয়ে ইয়েস আই স্টার্টেড আর্লি। এখন অনেকে ভিডিও এডিটর হতে যাচ্ছে, অনেকের স্বপ্ন দেখতেছে, উইচ ইজ গুড, স্বপ্ন দেখা ভালো। আমি আর্লি স্টার্ট করছি। অনেকে বলে ভাইয়া আমি তাহলে এখন স্টার্ট করলে লেট হয়ে যাবে। না, তুমি যদি আজকে স্টার্ট না করো তাহলে লেট। তুমি যদি আজকে যদি স্টার্ট করো তুমি এখনও টাইমে স্টার্ট করো, তুমি যদি কালকে স্টার্ট করো ইউর লেট। সো নাও এনি বিজনেস এনিথিং স্টার্ট রাইট নাও। সো এইটা দিয়ে আমি মনে করি মানুষের যথেষ্ট কনফিউশন কাটছে, এরপরও না কাটলে আসলে নাথিং টু সে। আরেকটা পয়েন্ট মনে আছে, উই টাচড প্রেশার হচ্ছে গিয়ে ক্লায়েন্টের পুরো পার্ট গেল, সোসাইটি। আমি হচ্ছে গিয়ে অনেক ভালো বলতে পারবো এটা নিয়ে, যে সোসাইটির যে প্রেশারটা একটা ছেলে মানুষের, শ্রমিকের আর আমার এই জিনিসটা অনেক জমবে কেন, কারণ ও হচ্ছে গিয়ে পুরো 22-23 বছর একটা ছেলে, ইউথ পয়েন্ট অফ ভিউ থেকে, ইয়াংস্টার পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে আমি 30-এর বেশি বয়স, যদিও আসল বয়স 19, বাট অনেকে বলে আমার বয়স 37। তো এরকম একটা লোক যে 3 বছর আগে 2 বছর আগে ফ্রিল্যান্সিং স্টার্ট করছে, অথবা 4 বছর আগে ফুল টাইম ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, ফেসবুকে, সোসাইটির প্রেশারটা অনেক ডিফিকাল্ট। ছোটোবেলা থেকে রেজাল্ট ভালো করার যে মেইন উদ্দেশ্য ছিল, এমন না যে আমার পড়তে বা রেজাল্ট ভালো করতে ভালো লাগে। আমার ক্ষেত্রে যেটা ছিল যে উনি কে বলবে, উনি কি বলবে, এ কি বলবে, ও, এবং দ্যাটস দ্য রিয়েল, নো ম্যাটার হু ইউ আর, এই কথাটা মাথায় থাকে। সো সোসাইটিকে কনভিন্স করাটা যে আমি নিজের জন্য কিছু করতে চাচ্ছি, আই ডোন্ট নো ওয়াই ইট ইজ সো ডিফিকাল্ট আমার জন্য। আমার জেনারেশনটা যারা 80s 90s ওয়েস্টেড আমি বলবো, কারণ তারা চাকরিটাই মেইন, মানে আমি একটা যদি প্রপার চাকরি পাই আমার লাইফ সাকসেসফুল, এমন একটা বাজে মেন্টালিটি ঢুকে গেছে। আমি দেখি তো আমার জেনারেশন, আমার ছেলেপেলেদের, আমার বন্ধুরা, অনেক ভার্সিটির ফ্যাকাল্টি, সেদিনও গেলাম, সব বন্ধু বান্ধব বের হয়, বিট নর্থ সাউথ ব্র্যাক, আবার জব করতেছে এবং দে আর ভেরি হ্যাপি, দে আর আর্নিং লাইক মাসে 2.5 লাখ টাকা, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি, উইচ ইজ আ লট অফ মানি। মানে 2.5 লাখ টাকা অনেক টাকা। এখন আমাদের ক্ষেত্রে জিনিসটা এখন ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি 2.5 লাখ টাকা আমাগুলো আমি গলায় ধরে দিব আর কি। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি, বাট উই আর হ্যাপি, রিজন বিং আমাদের জেনারেশনকে ক্রিয়েটই এমনভাবে করা হয়েছে চাকরি বেস্ট, এর জন্য রিস্ক নিতে পারেন, এবং সোসাইটি, তোমার শ্বশুরবাড়ির মানুষ কী করবে এটাও তাদের কনসার্ন, আমার ছেলে হইলে ছেলে কী বলবে, বাবা কী করে, আসলে তোর জবটা কি এটা। বাট আই সি আ লট অফ চেঞ্জেস তোদের জেনারেশনে, নাহলে আমি জানি না হাউ ইউ ডেল্ট উইথ এভরিথিং। এই জেনারেশন আমি আসলটাও জানতে চাই। এগেন কিপ ইন মাইন্ড ফ্যামিলি টু ফ্যামিলি ইট ডিফার্স, বাট এখনকার ইউথ আমাদের অফিস দেখলে বোঝা যায় দে আর টেকিং থিংস অর ম্যাটার তাদের নিজেদের হাতে, এবং দে আর চেঞ্জিং ইট অ্যান্ড ডুইং ইট ফর দেয়ার ফ্যামিলি, অ্যান্ড লিটারেলি বাসার খরচ দিতেছে। একটা আমাদের জন্য ইজি, কারণ আমাদের উপর এখন রেসপন্সিবিলিটিস কম, এক্সপেকটেশনস কম। যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপেকটেশনস আর রেসপন্সিবিলিটিস আইসা পড়ে, তখন আর রিস্কটা নেওয়া যায় না। সেটা আমার ক্ষেত্র, যেমন আমি আগে খুব রিল্যাক্স ছিলাম, আচ্ছা ঠিক আছে করতেছি কন্টেন্ট ক্রিয়েশন, পরে এডিটিং, পরে ফ্রিল্যান্সিং, এমন বিজনেস হয়ে গেল হাবি যাবি। এখন আমি চাইলেও বেশি রিস্ক নিতে পারবো না, আমার ভয় লাগে একটু, যাচ্ছে ঠিক আছে বাসায় তো সার্টেন অ্যামাউন্ট টাকা দিতে হয়, ছোটো বোনের কলেজের খরচ, দাদির ওষুধের খরচ, বাবা মার বাসা ভাড়ার খরচ হাবি যাবি, তো ওই জিনিসটা দিতে হয়। ওটা মাথায় থাকে সবসময় যে আমি এর থেকে কম কামাইতে পারবো না। আর আমাদের বাবা মারা আসলে রিলেট করতে পারে না, কারণ আমরা যেমন ভাবি ফ্রিল্যান্সিং মানে যে কোনো কাজই কোনো কমিটমেন্ট ছাড়া করা, বেসিক্যালি ক্লায়েন্টের সাথে সিচুয়েশনশিপ থাকা। ওনাদের কাছে ফ্রিল্যান্সিং মানে অনলাইনে টাকা কামানোই ফ্রিল্যান্সিং। বাট এখন একটা পর্যায়ে আছি আমরা সবাই, যে কোনো বিজনেসই কিন্তু অনলাইনের সাথে কানেক্টেড। খুব কম বিজনেসই আছে যারা অনলাইনের সাথে কানেক্টেড না, অ্যান্ড দে আর ডাইং।
এটা গুড থিং হচ্ছে গিয়ে আমাদের বাবা মার জেনারেশনের পরেই যারা হয়েছে তারা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছে এবং তাদের কাছে অনলাইন রিলেটেড জিনিসটা খুবই কমন হয়ে গেছে। আসলে আমাদের টাইমে তো টিভি ছিল না, তারপরে টিভি আসছে, ডিশ আসছে, এই কারণে ঝামেলাটা হয়েছে। বাট আই এম ভেরি হ্যাপি যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যদি কথা বলি সব ইয়াং, 16 বছরেরও আছে, 14 বছরেরও আছে, আবার 40 ইয়ার্স ওল্ডও আছে, বাংলাদেশের আছে, বাংলাদেশের বাইরের আছে, ইন্ডিয়ানরাও আছে, কলকাতার মানুষরাও আছে। সো সব দিকের মানুষরা এখন বুঝাই যাচ্ছে যে এইজ জিনিসটা যত টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে করা যায়। কিছু মানুষ এখনও বুঝে না, কারণ নেগেটিভ অ্যাসোসিয়েশন আছে, 1x বেড এরকম অনেক টাইপের বাজে জিনিসগুলো নষ্ট করতেছে ইউথদেরকে। বাট ইয়াস আই এম অ্যাকচুয়ালি ভেরি লাকি টু সি এই যে চেঞ্জটা দেখতে পারতেছি, অ্যান্ড আই নো নেক্সট জেনারেশন ইজ ভেরি স্ট্রঙ্গার। এখন when it comes to education we see a lot of dropouts. আমি কর্পোরেট ড্রপ আউট, বাট আমি কিন্তু পড়ালেখা ড্রপ আউট। আমি কিন্তু ডিসকারেজ করবো না যে কেউ পড়ালেখা না করুক, কারণ বাপ মা যদি পড়ালেখা করানোর মতো পয়সা দিতে পারে, ওই সামর্থ্য থাকে, ইটস আ লাক্সারি। বাপ মা এই তোমার জন্য যদি এটা করে, ইউ শুড গিভ ইট ব্যাক। ওদের ওই কষ্টে অর্জন মানে কামাই করা টাকাটার ভ্যালুটা তোমার দিতে হবে, অ্যান্ড ইউ শুড কমপ্লিট অ্যান্ড ফিনিশ ইউর স্টাডিজ। অ্যাগেইন উই স্টাডি বিকজ উই ক্যান, সো দ্যাট উই ক্যান আর্ন। এখন তোমার যদি এমন হয় যে ঘুরে গেছে, ইউ আর অ্যাকচুয়ালি আর্নিং, দ্যাট ইজ সাম, ওইটা লজিক্যালি চিন্তা করলে যে ইউ ডোন্ট নিড টু স্টাডি আনলেস আনটিল ইউ আর প্ল্যানিং টু জয়েন আ জব আফটার ইউ কমপ্লিট ইউর স্টাডিজ। বাট ড্রপিং আউটের পয়েন্ট থেকে আসলে আমাদের সময় কিন্তু পুরো মুখস্থ বিদ্যা ছিল। উইস টু মেমোরাইজ এভরিথিং, ত্রিকোণমিতি, জ্যামিতি, সাইন থিটা কস থিটা যা ছিল সব মুখস্থ। তোদের টাইমে আই বিলিভ সৃজনশীল ছিল। তো এই যে এখন যে তুই কাজ করতেছিস এবং এটা রিয়েল কাজ, ইউ আর ম্যানেজিং বিজনেস, প্রমোশন, ক্লায়েন্টস, ফরেন ক্লায়েন্টস, লোকাল ক্লায়েন্টস, সেলস, অ্যান্ড হোয়াট এভার ইউ টক অ্যাবাউট, HR, অ্যাডমিন, সব কিছু তোর দেখতে হচ্ছে অ্যাজ এ বিজনেস পার্টনার অফ ডিজিটাল ড্রপআউটস। হোয়াট ডু ইউ থিঙ্ক, কতটুক পার্সেন্ট বা তোর যদি বলা হয় যে আসলে তুই, এবং বি নিউট্রাল অ্যাবাউট ইট, যে তোর পড়ালেখা কতটুকু তুই এখানে অ্যাপ্লাই করতে পারতেছিস, এটা আমাকে একটু বল। টাফ কোয়েশ্চেন, কারণ আমাদের স্কুলে বা আমাদের এডুকেশন সিস্টেম এমন কোনো পড়ালেখা নাই যেটা দিয়ে আমরা রিয়েল লাইফে কাজে লাগবে। মানে ওটা অনেক পরে, ওই লেভেল পর্যন্ত আমি এখনো যাইতে পারিনি। বাট অ্যাজ আ গাই যে ওই যে অ্যাকচুয়াল বলে না, ওই যে পড়লে পারে, আমি ছোটোবেলা থেকে এমন ছিল, টুক পড়তে তো টুক পড়তাম, বাট আমার পড়ালেখা খুব ইচ্ছা ছিল ওই বলিউড মুভির কলেজগুলোর মতো গান বাজনা এরকম কলেজে পড়বো, ভার্সিটিতে পড়বো, বাট ওটা আমি অ্যাফোর্ড করতে পারিনি। তো একটা পয়েন্টে স্ট্রাগল হইতেছিল, অনেক স্ট্রাগল করে পড়ালেখা কন্টিনিউ করার ট্রাই করতেছিলাম। জানতাম না কি করব, আমার লাইফটা এমন ক্লিয়ার ছিল না। ওই আমাদের লাইফগুলো আসলে ইজি করে কারা, বাপ মার সাথে মাঝখানে একটা ট্রানজিশন থাকে, কোনো বড় ভাই, কোনো কাজিন, আমার যেটা ছিল না। তো আমার বাপরে মারে কনভিন্স করা খুব টাফ হয়ে গেছিলো যে আচ্ছা বাবা এই সাবজেক্টটা পড়ে এটা পড়া পসিবল, প্রাইভেটেও মানে সরকারি চাকরি, পাবলিক ভার্সিটি ছাড়াও একটা লাইফ আছে, এগুলো ছাড়াও সাকসেসফুল হওয়া যায়, এটা কোনোভাবে বিশ্বাস করতেছিলাম, আমি কনভিন্স করার ট্রাই করতেছিলাম। তো যখন আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা কামাই, মানে তখন কনভিন্সিং পাওয়ার আইসা পড়ে। বাট স্টিল আমার বাবা মারা বলে পড়ালেখাটা তো শেষ করা দরকার। আমিও এমন প্রথম দিকে অনেক টাকা কামাইতাম, পরে আস্তে আস্তে দেখি টাকার ক্যাশ ফ্লো বন্ধ হয়ে গেছে, আমার যখন নেক্সট স্টেপে যাইতে হবো তখন ওই কোয়ালিফিকেশনটা ছিল না। মানে আমার বাপ সবসময় বলে যে তোমার লাইনে দাঁড়ানোর জন্য যে সার্টেন কোয়ালিফিকেশন দরকার ওইটা অ্যাটলিস্ট নাও, তারপর করো না করো, জাস্ট একটা সার্টিফিকেট নিয়ে রাখো যাতে লাইনে দাঁড়াইতে পারো। আমি জানি তুমি স্কিল অ্যাচিভ করে ফেলবা, তোমার প্রুফ করে ফেলবা, বাট ওই লাইনে তো দাঁড়াইতে হবে। মজার বিষয় হলো যে পডকাস্টে এডিট করতেছে আমাদের একজন আছে ডিজিটাল ড্রপআউট স্কুলের স্টুডেন্ট সাকসেস এক্সিকিউটিভ প্রান্ত। তো ওর ক্ষেত্রে যেটা হয়েছে, ও ঢাকায় আসছে, ও পড়ালেখা করবে, খুবই ইয়াং একটা ছেলে অ্যান্ড ভেরি ভেরি ট্যালেন্টেড। হ্যাঁ, ও এই যে 2000-2500 স্টুডেন্ট ম্যানেজ করে মজা পায় গেছে। মজা বলতে কি, হি ফিগার্ড যে হি ওয়াজ মেড ফর ইট, প্রবলেম সলভ করতেছে, আমাদের পুরো কাস্টম ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে প্রবলেম আইডেন্টিফাই করতেছে, বাক কীভাবে ফিক্স করা যায়, কী করা উচিত, যেগুলো আমরা ভাবিও নয় বসে, কারণ তখন আমরা মোর অফ স্কিলে ফোকাসড, ও কিন্তু বিজনেস ফোকাসড। ওর যেরকম পড়ালেখা ভালো লাগতেছে, ওর বেসিক্যালি ও হইলো লাস্ট ইয়ার মানে এই ইয়ার এসএসসি এক্সাম দিছে, এক্সাম দিয়ে পাশ করে মাত্র কলেজে ভর্তি হয়েছে, ও আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ,
তো ওরে আমি কনভিন্স করে বলতে পারতেছি না যে বাপ তুই পড়ালেখা কর, এই এখানে বসে নিয়ম আছে, না হ্যাঁ। করলে তোর হ্যাঁ, অশিক্ষিত কর। করবো, ড্রপ আউট না। Exactly. হ্যাঁ, there is a difference between dropping out and অশিক্ষিত। অশিক্ষিত যাবে না, এটা সবার সামনে বললাম, আমাদের দায়িত্ব পালন করছি। বাট এটাই যে একটা মানুষ পড়ালেখা করে, কাজ করে কেন? সো দ্যাট দে ক্যান আর্ন, দে ক্যান ফিড দেয়ার ফ্যামিলি। ওর ক্ষেত্রে এটা চালু হয়ে গেছে। ও বুঝতেছে যে রিয়েল ওয়ার্ল্ড হাউ ডিফিকাল্ট, কারণ ও সিনিয়রদের দেখতেছে কারো কারো গল্প শুনে যে ওর ফ্যামিলি এরকম, ও এতদিন পড়ালেখা করে লাভ হয় নাই, ওর এরকম করে হয় না, ওর ফেইল্ড বিজনেস। এবং আমার মনে হয় ভিতরে রিয়েলাইজেশন আসে যে হোয়াটস দ্য পয়েন্ট, যেখানে আমি আমার স্টেডি একটা জব করব। বাট আমরা চেষ্টা করতেছি এরকম সাপোর্টিভ এনভায়রনমেন্ট করতে, যে সো দ্যাট দে ক্যান স্টাডি। আমরা চাই ইভেন বই খাতা কিনছে, কই আছে জান না, আসলে রুমে আটকা পড়াইতে হবে। বাট টেল মি, যে এই যে ড্রপ আউট, তুই তো হচ্ছিস গিয়া ইন্টেনশনাল ড্রপ আউট, ওর রেজাল্টও ভালো, হ্যাঁ, তুই স্কলারশিপ বলো, তুই ভালো একটা স্টুডেন্ট, তোর সিজিপিএ হাই, মানে থাকে না যে পড়তে গেলে আমি বুঝি যে কি আসবে, আমি গেস করতে পারি, বুঝা পড়লেই হয়। তো তুই যে ইন্টেনশনাল দেড় 2 বছর ধরে, যে 2 বছর হয়ে গেছে তুই যে যাচ্ছিস না, আমি জানি এর একটা প্রেশার আছে, বাট তোর কি যে যাচ্ছিস না দেখে অন্যরকম একটা প্রুফ করার একটা প্রেশার থাকে যে হ্যাঁ আমি তো ড্রপ আউট দিছি, এখন আমার ভালো করতেই হবে, হ্যাঁ ড্রপ আউট দিছি ভালো করতে হবে, ভার্সেস আর ইউ অ্যাকচুয়ালি এনজয়িং বিল্ডিং সামথিং। দুটো কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল। তোর কোনটা হয় সিরিয়াসলি বলতো? দুটারই একটা মিক্স আছে, কারণ আমি ফেল করতে পারবো না, কারণ এটা ছাড়া আমার কাছে অপশন নাই। বাট আমার কাছে সবসময় মজা লাগে যে কোনো অপশন না রাখা, যেটা বললাম কালকেও বললাম যে পকেট খালি রাখলে টাকা কামাইতে মনে চায় আর কি। তো এখন যখন আমি যখন স্ট্রাগল করতেছিলাম, আমার ফ্রেন্ডরা ডাকতো চা খায় যা মামা, আরে পরে যাইছে অফিসে একটু, তখন আমি অফিসে আসতাম, বাসে ঝুলা কাজ করতাম, ফোন ধরি না, ওরা ঘুরতে যাই যাইতে পারি না, 1 দিন 2 দিন ডাকে, পরে আর ডাকে না। এখন ওরা ওই লাইফের ওই স্টেজে আছে, ওরা এখন জবের জন্য ঘুরতেছে, আমি ডাকি মামা আয় ঘুরতে যাই, আমি টাকা দিব চল, তাও কেউ পাই না, কারণ সবাই সবার স্ট্রাগলে আছে। আমি হয়তো বা স্ট্রাগলটা 2-3 বছর আগে স্টার্ট করে ফেলছিলাম, এর জন্য আমার জন্য একটু ইজি হয়ে গেছে। বাট এখনও মাথায় থাকে, আচ্ছা ঠিক আছে, আমি যে পড়ালেখা করলাম না, আমি কি আসলে সাকসেসফুল থাকবো? আমি আগে মানে কার্ভে আগে ছিলাম, সবসময় কি থাকবো, বা অ্যাটলিস্ট ওদের সাথে মেনটেন করে চলতে পারবো? Why do you miss your বা যদি even if you miss your university days, is it because of your friends যে ওরা হ্যাং আউট করতেছে, নাকি আমি পড়ালেখা করতে পারতেছি না, কোনটা বেশি কাজ করতেছে? সবচেয়ে বেশি তো মিস করি ফ্রেন্ডস। হ্যাঁ, পড়ালেখা আমার কাছে মনে হয় আমাদের মধ্যে মিসকনসেপশন, পড়ালেখা একটা স্কিল, পড়ালেখা একটা স্কিল না, পড়ালেখা নেসেসিটি, মানে ওই 5টা মৌলিক অধিকারের মধ্যে পড়া উচিত। তো এটা দিয়া কিছুই হবে না, পড়ালেখা আমাদের জানতে হবে, এটা মাস্ট, নাহলে আমরা কোনো স্কিল অ্যাকোয়ার করতে পারবো না, কমিউনিকেট করতে পারবো না, অনেক অনেক বেনিফিটস আছে যেগুলো ভাইটাল পুরা, পড়তে লিখতে বলতে। হ্যাঁ, তো পড়ালেখার পাশাপাশি আমাদের স্কিল ডেভেলপ করা মাস্ট একদম। মানে কি করবো পড়ালেখা করে জানি না, কোনো একটা অফিসে চান্স পাবো, যে পড়ালেখা ভালো করছি, পরে ওই অফিসে যা শিখবো যে কি কাজ করতে হয়। তাহলে যখন তুই প্রান্তকে, আমি সরি ইন্টারাপ্ট করলাম, প্রান্তকে যেমন বলতেছিস যে অশিক্ষিত ড্রপ আউটের মধ্যে পার্থক্য আছে, ইন্টার পাস পর্যন্ত তুই বুঝিস লজিক্যালি পড়তেই হবে একজনের, দেশ চালাইতো যে অনেক ডিগ্রি লাগে এটা কিন্তু না। তো এটা তুই ওকে বলতেছিস। আমি জানি ভার্সিটির পড়ালেখাটা না সব টুইস্ট শুরু হয়, কারণ আমরা দেখি বাইরেও স্কুল কলেজের পরে ড্রপ আউটটা হয়, যে এত টাকা দিয়ে 1 মিলিয়ন বিডিটি প্লাস টাকা দিয়ে ভার্সিটির পড়ালেখাটা ওয়ার্থ ইট মনে হচ্ছে না, ভার্সেস ইন্টার পর্যন্ত কিন্তু না পড়লে নিজের কাছে গিল্টি ফিল হয়, বা কেউ যদি না করে আমাদেরই কিন্তু মনে যায় না এদূর কমপ্লিট কর, যে বেসিক পড়তে পারতেছি, লিখতে পারতেছি, শিখতে পারতেছি। কারণ ইভেন ইফ ইউ আর আ ফ্রিল্যান্সার, বিজনেসম্যান, তোর কিন্তু মিনিমাম ওগুলা থাকতে হবে, নাম্বারস, প্ল্যানিং, এক্সেল, টার্গেট, কিভাবে ভাগ করব কাজ, এগুলার জন্যও কিন্তু একটা মানুষের অ্যানালিটিক্যালি একটু হতে হবে। তো আমরা যখন এই যে ছোটোবেলায় যে নিজেদেরকে পুশ করি, অঙ্ক মিলাই, সেটা তেলওয়ালা বাসক ব্রেনকে পুশ করতেছি, আমি যেটা অ্যাড করব, ইন্টার পর্যন্ত আমার মনে হয় যে ডেভেলপমেন্টটা হয় না ব্রেনের, ওইটা না অদ্দূর জ্ঞান নিয়ে আমরা ভার্সিটি শেষ করি এবং খুব স্লো হয়ে যায়। কারণ কি, মানে বেসিকটা, এই যে মৌলিক অধিকারের বেসিকটা তো 5, 6, 7, 8 পর্যন্ত হয়ে যায়, ইন্টার পর্যন্ত অনেক বেশি, ভেরি গুড জব। এরপরে আগে আমি দেখছি, আমি মার্কেটিং এছাড়া ডুয়াল মেজর ছিল, কেস স্টাডি পড়ি, ইংলিশে বই পড়তেছি, অনেক কিছু বিজনেস নিয়ে, কোনো কিছুই না আমাদের সাথে রিলেটেবল না বাংলাদেশের সাথে। ম্যাকডোনাল্ডসের 1900 সালের কেস স্টাডিটা আমি এখন পড়তেছি ইন মাই বিবিএ কারিকুলাম, অথবা কম্পিউটার ক্লাস যদি থাকতো, এমন সব ফিচার দেখতেছি যেটা আমি ক্লাস 4, 5 করে ফেলছিলাম।
এভাবে অন করে অফ করে বা এগুলা বানানো বা ইউটিউব দেখে করে ফেলছি, ইউটিউব ইউনিভার্সিটি দেখে করে ফেলছি। ভার্সিটিতে বেসিক্যালি প্রথম 1.5 বছর ভাই আমরা স্কুল কলেজ কলেজে যা পড়ছি ওগুলাই আবার পড়ায় প্রথম 1.5 বছর। তো খুব ইজি মনে হয়, আগে কিছু পড়ি, হ্যাঁ হ্যাঁ, ম্যাথ ইংলিশ যা পড়ায়। তো এটা হলো ঝামেলা, ওরা আপডেট করতেছে না, আর স্কিল বেস তো কিছু নাই না। আমিও লিটারেলি এই যে থিসিসগুলো পেপার দিচ্ছে, অ্যাসাইনমেন্ট করতেছে, আমি মেজরিটি দেখতেছি বড় বড় ইউনিভার্সিটির। আমি ইন্টারভিউ নিছি অনেক মানুষের, যেহেতু রিক্রুটমেন্টের দায়িত্বে ছিলাম। তারা কিন্তু ম্যাক্সিমাম অনলাইন বা নীলক্ষেত থেকে কপি, বড় ভাইদের কপি, সিনিয়রদের কপি, একটু অন্যরকম প্যাকেজে এবং একই টাইপের টপিক বেছে বেছে কিন্তু ওদের ফাইনাল পেপার হিসাবে করতেছে। হাউ ইজ দিস চেঞ্জিং ইউ অ্যাজ এ পারসন? আই ডোন্ট নো, আই এম নট এগেইনস্ট ইট, মেবি দ্য সিস্টেম ইজ রং, নাহলে পুরো দুনিয়া কথা বলতেছে। আমাদের এখানে আসলে আমি যেটা মনে করি যে এখন সার্টিফিকেট এলায় বিয়ে করার জন্য, কারণ জামাই কি গ্র্যাজুয়েট, অ্যাটলিস্ট ইউ নিড আ গ্র্যাজুয়েশন, অ্যাকচুয়ালি বিয়ে হবে না নাহলে। আর ড্রপিং আউট জার্নি, ভেরি ইন্টারেস্টিং জার্নি। আমার ক্ষেত্রে এটা আমি অ্যাগেইন সেলফিশের মতো বলতে পারি না পড়ালেখা না, আমি পড়ালেখা শেষ করছি এবং সারা জীবন পিয়ার প্রেশারে সিজিপি হাই রাখতে হবে, রাখছি, সব কিছু করছি, ভালো একটা চাকরি পাবো, চাকরি মাশাল্লাহ পাইছি, কোনো বাপ মার কারো লিঙ্ক লাগে না, হয়েছে। কিন্তু চাকরিতে গিয়ে বুঝছি আমি যদি ওই ইনস্টিটিউশনে পড়তাম তাহলে আরেকটু তাড়াতাড়ি উঠতাম। আমি এই ইনস্টিটিউশনের হওয়াতে ধরা খেয়ে গেছি। এখানেও পাবলিক প্রাইভেটের অনেক ঝামেলা আছে। সো ওগুলো আমাকে রিয়েলাইজ করায় যে তাহলে আমি যে এত পাগলের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পাগলের মতো রেজাল্ট ভালো রাখতে চাইছি, যে গোল্ডেন এ প্লাস থাকতে হবে, আমি স্কলারশিপ ছিল, সিজিপিএ 3.9 3.8, মেজরে আবার ওভারঅল সিজিপিএ 3.76, আমি তো পাইলাম না, কারণ আমার ইনস্টিটিউশন ওইটা না। এগুলার কারণে আই ড্রপড আউট ফ্রম মাই। আমার মনে হয় নেক্সট জেনারেশন যেটা আসবে আমাদের পরে, এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হবে। যেমন ওই যে কলেজ পর্যন্ত পড়াটা কিন্তু ভাই মানে কোনো ম্যান্ডেটরি না, বাট আমার বাপ কলেজ পর্যন্ত পড়ছে, মিনিমাম আমার কলেজ পর্যন্ত পড়তে হবে এর জন্য, বা বাপ থেকে ভালো করতে হবে এর জন্য বেশি পড়তে হবে। আমার পরে যারা আসবে ওরা দেখবে আরে ভাই তো সিজিপিএ 4 নিয়েও চাকরি পায় না, তার মানে ভার্সিটিতে ম্যাটার করে না, রেজাল্টও ম্যাটার করে না। আরে ওই ভাই তো দেখি একটা স্কিল শিখতেছিল এর জন্য আজকে ভালো করতেছে, তাহলে আমি একটা স্কিল ডেভেলপ করি। আমাদের ছোটদের মধ্যে কিন্তু এগুলো দেখতেছি, ছোটবেলা থেকে স্টার্ট করতেছে, অনেক আর্লি স্টার্ট করতেছে। বেসিক্যালি এরা কিন্তু আমরা যেটা বলি যে রেবেলস বা রুল ব্রেকার্স সোসাইটি, তারাই ভালো করতেছে। ডু ইউ থিঙ্ক সামহাউ ইটস রিলেটেড যে যারাই রুল ব্রেক করতেছে বা মেজর জীবনে কোনো একটা ভয়ঙ্কর ট্রেডিশনাল নর্ম বা রুল বা কালচারের বা সোসাইটির বানানো নিয়মের এগেনস্টে যাইতেছে, ওরা একটু হাটকে একটু অন্যরকম সাকসেসফুল হইতেছে। যত বড় রিস্ক তত বড় গেইন, বাট সবসময় হাটকে হইলে হয় না। মনে করেন ফ্যাশনের মতো এখন আমি যদি বলি টি শার্ট আমি সবাই উপরে পরবো, টি শার্ট উপরে কেন করবো, নিচে পরবো, ওইগুলা করলে হবে না। বাট সার্টেন রুলস আছে যারা অনেকে মানে অন্ধ হয়ে ফলো করে, একদম ব্লাইন্ডলি ফলো করে যে এইটা সবাই করতে দেখা তোমারও করতে হবে। ওই রুলসগুলা ভাঙলে মনে হয় ভালো হয় ম্যাক্সিমাম টাইমই। দ্য বিগেস্ট রুল আই ওয়ান্টেড টু ব্রেক ইজ যে, এগেইন আমি সরি বারবার এটা স্ট্রেস করতেছি ভাই, আমাদের জেনারেশনে একটা মাল্টি ন্যাশনালে চাকরি অনেক বড় ডিল। আমার ভার্সিটিতে গোল একটাই ছিল, এক্সট্রা কারিকুলার করার, সব করার, যে আমি একটা চাকরি পাবো। চাকরি ছাড়াটা, একটা ছেলে চাকরি ছাড়া একটা ছেলে আছে 30 বছর প্লাস একটা ছেলে, এটা ভয়ঙ্কর ট্যাবু। কারণ একটা ছিল হচ্ছে কি তুই কোনো জায়গায় জব পাচ্ছিস না, ডাক পাচ্ছিস না, কোনো একটা ব্যবস্থা হলো, আরেকটা হচ্ছে কি পাওয়ার পরে কিভাবে তুই ছাড়লি। এই বড় ট্যাবুটা ভাঙাটা আমার জন্য সবচেয়ে বড় রুল ব্রেক করা ছিল। এবং আই এম গ্ল্যাড, আমাকে সেদিন কে জানি জিজ্ঞেস করতেছিল যে যদি আবার সুযোগ আসতো সেম জিনিস করতাম নাকি। এভরি সিঙ্গেল টাইম ইন এ হার্টবিট, এভরি সিঙ্গেল টাইম। হ্যাঁ, যেই টাইমে ছাড়ছি আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম। কারণ আমি যখন এনএসইউতে ছিলাম বা এর আগেও যখন আমি ভিডিও বানাতাম, আমার মনে হয় তখন যদি আমি করতাম আই ওয়াজ নট রেডি, আমি হয়তো অন্য পথে চলে যেতাম। আবার হয়তো বা আমি যেই টাইপের মানুষ, তো আর আমি কথা বলতেছিলাম এইটা নিয়ে সেদিন গাড়িতে, যে আমরা যেই টাইপের মানুষ হয়তো বা ঘুরে ফিরে এখানেই ল্যান্ড করতাম, ডেস্টিনি। বাট প্রবাবিলিটি যদি আমাকে জিজ্ঞেস করিস, আমার মনে হয় আজকে যে জায়গায় আমরা দাঁড়ায় আছি, তুই যে জায়গায় দাঁড়ায় আছিস, দ্য টাইমিং ওয়াজ ইম্পর্টেন্ট। কারণ আমি আমার লাইফের ওই ধাক্কা, লাথি, গুতার এক্সপিরিয়েন্সটা পাইছি, যেটা আমি এখানে দিতে পারছি। তুই তোর লাইফের স্ট্রাগল, তারপর হচ্ছে গিয়ে ফ্রাস্ট্রেশন আর ইউথটা ওই টাইমে পিকে ছিল, যে তোর পিক পিরিয়ড ওই টাইমে। আমার মনে হয় আগে বা পরে হলেই এইভাবে ক্লিক করতো না। অনেক কিছু ম্যাটার করে, যে আমি যদি
1 মাস পরে আমার ভার্সিটি ড্রপ দিতাম, তখন হয়তো আমার বাপ আমার দিতে দিত না, সিগনেচার করতো না। অথবা আপনার সাথে যদি আমি আর 2 বছর আগে জয়েন করতাম, তখন হয়তো আপনার সাথে ওই এনার্জিটা সিঙ্ক হতো না আমার। অনেক কিছু ম্যাটার করে। ইভেন আপনার কোন গালি খায় আমি মোটিভেটেড হয়ে গেছি, কোন বাবা শুনে আমি মোটিভেট হয়ে গেছি বলতে পারবো না। একটু চুল ব্যাস কম হতো তাহলে আজকাল এখানে আসা হতো না। একটা জিনিস তুই বলিস আমার প্রায় ভালো লাগে, যে আমি যখন তোকে, আমি অনেক লাউড, অনেক অ্যাসার্টিভ, আমি যখন বকি তুই দুইভাবে নিতে পারতি। এক হচ্ছে কি এই লোক শালা হারামজাদা, কত ফালতু একটা লোক, হ্যাঁ হ্যাঁ। আরেকটা ছিল হচ্ছে গিয়ে নিশ্চয়ই আমার ভালোর জন্য এরকম করতেছে, হুদা এরকম করতেছে না। অবভিয়াসলি ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, কে বকতেছে, কেন বকতেছে, কোন কনটেক্সটে। বাট ইয়াস, দ্য টাইমিং অ্যান্ড ম্যাচুরিটি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যে তুই এটা পজিটিভলি নিতে পারছিস। এবং আমাদের অনেক এডিটর, ম্যানেজমেন্টও যারা আছে, অনেকে ওই টাইমটায় নিতে পারছে। মানে আমি কথা বলতেছি আর মাথায় না ফেসেসগুলো ভাসতেছে আমার অফিসে যারা কাজ করে, ইনক্লুডিং ইয়োর সেলফ। আমি যখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি কত ইয়াং একটা ওয়ার্কফোর্স, যাদের আসলেও ওদের বাপ মাদের কন্ট্রোল করতে জান খারাপ হয়ে যায়, আমরা একটা ডিসিপ্লিনে আনার চেষ্টা করতেছি, ইনক্লুডিং ইয়োর সেলফ। নিজ দায়িত্ব উঠতে হবে, রাত্রে 2টা থেকে 6টা 7টা পর্যন্ত তো ঘুমানোই যাবে না, 2 ঘন্টা ঘুম দিয়ে আবার উঠতে হবে। কারণ আমি যদি না জাগি মা, কেমনে সকাল হবে, মানে কেমনে দোকান খুলবো, কেমনে ব্যবসা হবে। আমি বুঝতে খুব টাফ হইতেছে যে এই জেনারেশন কিভাবে এত দূর চলে আসলো, যেখানে আমরা আমাদের টাইমে দাঁড়ায় থাকতাম এই স্কুল এই কলেজের বাইরে, কিভাবে করতেছিস এবং এতগুলা 30টা মানুষ কিভাবে করতেছে আমি না হিসাবই করতে পারি না মাঝে মধ্যে। অ্যাকচুয়ালি আমি নিজেই বুঝে উঠতে পারি না যে আমার মধ্যে এত কেমনে চেঞ্জ আসছে। কারণ আমি সবসময় এমন ছিলাম না, এটা অনেক মডিফাইড, অনেক চেঞ্জ ভার্সন। যখন এখানে আসছি, রাফায়েত আমার একটা ফিডব্যাক দিত যে ডিফেন্ড করিস না, যে আমি একটা জিনিস করছি হয় নাই বলছে আমারে, বা এইভাবে করে ওইভাবে করে, আমি ডিফেন্ড করতেছি যে না এইভাবে ক্যান করছি ওইভাবে ক্যান করছি, আমি শুনতাম না। তো অনেকবার বকা খাওয়ার পর আচ্ছা ঠিক আছে শুনে দেখি, চুপচাপ থেকে দেখি যে ভাই কী কয়, মানে ভাইয়ের লগে আমি না গিয়ে যায় জাস্ট শুনি কী বলতেছে। কিন্তু আচ্ছা চুপচাপ শুনছি, তারপর শোনার পরে মাঝে মধ্যে বলছে ভাই আচ্ছা এইভাবে এর জন্য করছি, তখন হয়তো ভাই আমারে আর পাল্টা ফিডব্যাক দেয় না, আচ্ছা ভাইও বুঝছে যে এর জন্য বলছে। মাঝে মধ্যে শোনার পর আমি বুঝে গেছি আচ্ছা ঠিক আছে এটা তো বেটার হয়। মাঝে মধ্যে এমন হয়েছে যে কনভিন্স করার ট্রাই করছি বাট পারি নাই, তখন আমি করার পরে দেখছি না ভালো হয়েছে। আবার এমন হয়েছে কনভিন্স করা মানে আমি করার পরে দেখে ভালো হয়নি, তখন ভাই বলছে আবার ফেরত যাও ওই ভার্সনে। তো এমন হয়, জাস্ট একটু শুনতে হয়, ফিডব্যাকের জন্য রেডি থাকতে হয়। আমাদের যারা গরম রক্ত ইয়াং সবাই মানে একটু টাফ হয় যে আমি ভুল কেমনে, আপনি তো কি বলে এটারে, আপনি পুরানো হয়ে গেছেন, আমি এখন বেশি বুঝি, আমি নতুন আমি সব দেখতেছি সব জানি সব এইটা সেটা। ওই জিনিসটা যখন সরাইতে পারছি তখনই মানে একটু নিজের মধ্যে চেঞ্জেস আসা স্টার্ট হয়েছে। তারপর আরেকটা পার্ট যেটা হয়েছে, আমার সেম এজের আমার ইভেন আমার ফ্রেন্ডস, আমার মানে আমার সবচেয়ে বেস্টেস্ট ফ্রেন্ডগুলো যেগুলো আমার সাথে কাজ করতেছে, এখন ওদের পিছনে যদি আমি দাঁড়াই, ওরা একটা ফিডব্যাক দিলে ওরা ভাবে আমার সাথে কথা বলার টাইমে কাজের ব্যাপারে যা হ্যাঁ আমার সাথে বেশি বুঝে ইনপুটটা নিতে পারে। ওই স্টেজে যাওয়ার জন্য আমার অনেক কিছু ভাইবা চিন্তা কথা বলতে হয়, যে আমার কথা একটা ওয়েট আছে, ওটা বুঝাও কথা বলতে ওদের সাথে, একটু ডিস্টেন্স বাইরে যায় ফ্রেন্ডের সাথে, বাট দ্যাটস ওকে, কারণ ওদেরও ভালো হইতেছে। ক্রিটিসিজম নেওয়া এবং ক্রিটিসিজম দেওয়া দুইটাই অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল এবং স্কিল ইজ ইনভলভড। এটা আমরা না প্র্যাকটিসই করি না। মনে কর তোর যে বেসিক যে স্টোরিটা বোঝাই যায় যে ইউ আর ভেরি ওপেন টু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, অ্যান্ড দ্য ওনলি রিজন ইউ ওয়ার ইন এ সিচুয়েশন টু টেক দোজ আর হজম করতে পারছিস কারণ কনস্ট্রাকটিভ ছিল। যদি ডিস্ট্রাকটিভ বা তোকে ছোট করার জন্যে, ডিহিউম্যানাইজ করার জন্য করতাম, তাহলে হয়তো নিতে পারতি না, অন্যদিকে চলে যেতে পারতো। এই একটা জিনিস না, আমরা ক্রিটিসাইজড হইতেই পারি না। আমার চামড়া অনেক মোটা হয়েছে, গন্ডারের চামড়া। অনেক সময় আমাদের কন্টেন্টে কেউ কিছু লিখলে শ্রমিক ট্রিগার খায়। 2014 থেকে ভিডিও বানানোতে যেটা হয়েছে, কত মানুষ কত কথা বলে, ওইটা দেখে ঘুমাই, ঘুম থেকে উঠি, আবার কন্টেন্ট বানাই। প্রথম দিকে আব্বা আম্মার খুব কষ্ট লাগতো যে এইগুলো কেন বলতেছে, ওরা জানে তুই কে, তোর ব্যাকগ্রাউন্ড কি। অনেকে আমাকে বলে আমি এখনও ভিডিও, আমি এখন আর মানে গায়ে লাগাই না। অনেকে বলে বাপের টাকা দিয়ে গাড়ি কিনতেছো, ভেরি গুড, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার এরকম হোক। মজার একটা কমেন্ট আমি দেখছি ওদিন, একটা গাড়ির গ্রুপের পোস্টে কমেন্ট করছে যে ভাই এত দামি গাড়ি মানুষ কিভাবে কিনে, 50 লাখ টাকার উপরে যারা গাড়ি কিনে সব হইলো গিয়া হারাম টাকা, সব ঘুষের টাকা, মারা টাকা, এটা সেটা কত কিছু। তখন আমি হাসতেছি, রাফায়েত ভাইয়ের গাড়ির দাম জানি কত না, ওইদিকে না চাই, বাট এই যে এটাই তো যে কত মানুষ কত কমেন্ট করতো, ক্রিটিসাইজ করার একটা ওয়ে থাকে। আমি বিইং আ গাই, আমার গায়ের রং, আমার চুল, আমার হেয়ার লাইন নিয়ে মানুষ কমেন্ট করে, এখনও করে, চুল বেশি চুল কম, গায়ের রং কীরকম।
আই ডোন্ট নো ইফ দে আর হ্যাভিং ফান, বাট এখন আর গায়ে লাগে না, কারণ এখন আর ননসেন্সরে আলাদা করে লাইতে পারি। কনস্ট্রাকটিভভাবে আমাদেরকে যদি বলে যে কোর্সে এরকম চেঞ্জ করা উচিত, ভাই এই লেসনকে আনতে পারবেন, ওইটা হইতে পারে, পজিটিভলি নেই। আমাদের একটা জুবায়ের, রাইট, জুবায়ের বলতেছিল যে ভাই ও ফাইবার ফ্রিল্যান্সার লেভেল 2, ও বলতে আমাদের ব্যাচ 1-এর স্টুডেন্ট, ও বলতেছিল যে স্টক ফুটেজ নিয়ে কিছু একটা করার চেষ্টা করেন, অথবা কোন টাইপের ভিডিওতে কী টাইপের এলিমেন্ট ইউজ করা উচিত। এর উপরে বেস করে কিন্তু আমাদের নতুন 2-4টা লেসন হয়ে গেল। ইভেন ব্যাচ 4-এর জন্য আমি আরও এরকম 8টা আলাদা ব্লু প্রিন্ট বানাইছি, যে ডকুমেন্টারি হোক, সিট ডাউন ভিডিও হোক, এরকম ব্লগ হোক, ওয়েডিং ভিডিও, কী টাইপের কী করা উচিত। এই যে একটা টিপস দিছে, ও আমার স্টুডেন্ট। অ্যাজ এ স্টুডেন্ট যখন ড্রপ আউটস কন অর্গানাইজ করতেছিলাম, ও খাইতেছিলাম আমরা, অর্গানাইজাররা গিয়ে ও বলছে ভাই একটা টিপ দিব, এবং আমি ওর কথা সিরিয়াসলি নিচ্ছি। আই নো হি ইজ এ ভিডিও এডিটর অ্যান্ড ভেরি গুড ওয়ান। কনস্ট্রাকটিভলি বলছে, ও বলছে ভাইয়া মাইন্ড করেন না, তাও বলবো। আমি বললাম আর বল এনিথিং, আমিও ওইভাবে নিচ্ছি। আমাদের অনেক স্টুডেন্টরা কিন্তু আমাদের ফিডব্যাক দেয়, হুইচ ইজ ভেরি গুড। অ্যাট দ্য সেম টাইম আমাদের উই আর ভেরি লাকি যে আমাদের ড্রপ আউট স্কুলের ছেলে পেলে স্টুডেন্টগুলা, যাদের সাথে স্টুডেন্ট বলতে খারাপ লাগে আসলে, তারা সব ভাই ব্রাদার আমাদের। দে আর সো ওপেন টু ক্রিটিসিজম, দে ওয়ান্ট আস টু ক্রিটিসাইজ। কারো ভিডিওতে, গতকাল আমি রিভিউ করতেছিলাম একটা ভিডিও, যদি ক্রিটিসাইজ না করি, বলে ভাই একটু উইক পয়েন্টগুলো বলেন, একটু বলেন, মানে চায়া নিতেছে যে রোস্ট করেন ভাই, পচান। মানে কেউ অফেন্ড না করে ক্রিটিসাইজ করা আর অফেন্ড না হয়ে ক্রিটিসিজম নেওয়া অনেক বড় একটা স্কিল। এই স্কিলটা নো ম্যাটার হুইচ ইন্ডাস্ট্রি আর গোয়িং, বি ইট জব, বি ইট এনি পপুলার ইনস্টিটিউশন ফর এডুকেশন, বিজনেস অর ফ্রিল্যান্সিং, এই জিনিসটা না পারলে আমাকে কেন বললো এই কথা, অথবা আমিও যদি ক্লায়েন্টকেও কিন্তু আমাদের ফিডব্যাক দিতে হয়, সুন্দরভাবে আমরা বলি যাতে ও বুঝে অ্যাজ এ টিম। এই একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ক্রিটিসিজম দেওয়া আর নেওয়া, যেটা ঠিক করলে লাইফ অনেক ইজি হয়ে যায়। ওয়ার্ডস আসলে অনেক ম্যাটার করে। যখন আমি ফার্স্ট ফাইবার বা ক্লায়েন্টের সাথে কথা বলি, তো রাফাদের মেসেজ লেখা পাঠাইতাম যে ভাই এটা লিখবো, তখন বলতো যে তুই অনেক রাইগা কথা বলতেছ। নর্মালি বল, আমি নর্মাল জিনিসই বলতেছি যে তুমি আমার এই জিনিসটা দাও, এই জিনিসটা মিসিং, এই জিনিসটাকে এইভাবে করলে ভালো লাগবে না, একদম বেসিক কথাবার্তা। বাট আমার ওয়ার্ডসগুলো এমন ছিল যে মনে হচ্ছে আমি ওরা অ্যাটাক করতেছি। ভেরি টু দি পয়েন্ট, না অ্যাসার্টিভ মনে হচ্ছিল। তো একটু রসালিত হয় মাঝে মধ্যে, ও যাতে অফেন্ড না হয়, আমার বারবার ক্ল্যারিফাই করতে হয়, একটু ছোট ছোট মানে একদম মাঝে মধ্যে স্পুন ফিট করতে হয় বাচ্চার মতো, যাতে আমার টেকনিক্যাল টার্মগুলো বুঝে, ওরা যাতে আমি ছোট না করি, ওগুলা যাতে একদম ক্লিয়ার থাকে আমার মেসেজে, অনেক ইম্পর্টেন্ট। এটাই আমাদের বাঙালিদের যেটা হয়, আমরা ইংলিশ এত বলি না, এবং এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু না। আমার ইংলিশও এত ভালো না, আমাদের কারো ইংলিশ এত ভালো না। হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম ড্রপ আউটস, রাইট? আমরা যখন ইংলিশ বলি, নো ইউ নিড টু গিভ মি নাও, গিভ মি ফাইল নাও, আমরা না কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড মাঝে দিয়ে ফেলে দিই। ইংলিশ না, যেমন আমি বাংলাও পারি না, ইংলিশও পারি না, কোনোটাই কথা বলি না আমি। হ্যাঁ, আসলে আমরা যারা ম্যাক্সিমাম ইন্ট্রোভার্ট বলবো না, ঠিক নিজেদের মতো থাকতে ভালোবাসি, এত কথা বলি না। কিন্তু মানুষ যদি ঠিকঠাক ওয়ার্ডগুলা যদি আমরা না আর্টিকুলেট করতে পারি, আর্টিকুলেশন ঠিক না থাকে, ট্রিগার খাওয়ার চান্স আছে মানুষের। সো রাদার দেন সেইং যে ইউ গিভ মি দ্য ফাইলস রাইট নাও অর এলস আই ক্যান নট এডিট, ফ্যাক্ট কথা, তুমি যদি আমাকে এখন ফাইলগুলো না দাও আমি এডিট করতে পারবো না। কিন্তু এই কথাটা ওর মনে হবে কিরে থ্রেট করতেছাস আমারে। আই এম সরি, আনফর্চুনেটলি ইফ আই ডোন্ট গেট দ্য ফাইলস বাই মানে উইদিন দ্য নেক্সট কাপল অফ আওয়ার্স, ইট উইল বি ডিফিকাল্ট টু মিট দ্য ডেড লাইন। এটা বললে বুঝে হ্যাঁ হ্যাঁ ওকে ইনক্রিজ দ্য ডেড লাইন, বা এরকম দেখে আমি চেষ্টা করতেছি, আই আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, থ্যাংক ইউ, চেঞ্জ হয়ে যায় কিন্তু। সো দ্য ওয়ে ইউ রাইট ইট, এবং আমি এর জন্যে বারবার বলি কিপ অন প্র্যাকটিসিং, ভাঙ্গা বাংলা হোক, ভাঙ্গা ইংলিশ হোক, টিভি সিরিজ দেখতে বলি, তাও যাতে মানুষ শিখে। টিভি সিরিজের একটা ইম্পর্টেন্ট কথা আসলে আমি আজকে এটা অ্যাড্রেস করতে চাই। আমার ইউটিউব চ্যানেলে একটা অনেক পপুলার আছে যে যদি কোটিপতি হতে হয় ফ্রিল্যান্সিং দেখে ইংলিশ জানতে হবে আর ফ্রেন্ডস দেখতে হবে। ওরা, আমি এখানে বুঝাইতে চাইছি যে ইংলিশ টিভি সিরিজ দেখ, তাহলে তোর লাইফ অনেক ইংলিশ শিখতে পারবি, এত কষ্ট করে কোর্স মোর্স করা লাগবে না। আচ্ছা ভাই, ফ্রেন্ডস কোনো টিভি সিরিজ হইলো, পিকি ব্লাইন্ডার্স দেখছেন ভাই, এখানে কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দেন। তুই তো ওখানে হাইরা গেলি রে ছাগল। আমি কনভারসেশনাল ইংলিশ মুভিজ অ্যান্ড টিভি শোজ দেখতে বলি, মেইনলি লাইট হার্টেড। ওগুলার মধ্যে দুইটা মানুষের যেই কথা হয় ওগুলো হচ্ছে কনভারসেশনাল, মানে দুইটা মানুষ কথা বললে কীভাবে ইংলিশ ইউজ করবে। এখন তুই যদি কঠিন ড্রামা, ক্রাইম, হিস্ট্রিক্যাল, গেম অফ থ্রোন দেখোস, ওইখানের যে ল্যাঙ্গুয়েজগুলো ওগুলো কিন্তু খুবই ড্রামাটিক, খুবই শব্দচয়নগুলো ডিফারেন্ট।
ওগুলা যদি তুই নর্মাল লাইফে প্র্যাকটিস করতে চাই, এইভাবে মানুষ কথা বলে না। আমাদের বাংলা যেভাবে আমরা ন্যাচারালি কথা বলতেছি, ইংলিশও কিন্তু এইভাবে ন্যাচারালি কথা বলে। এটি আমার লজিক ছিল যে কনভারসেশনাল লাইট হার্টেড টিভি শোগুলা দেখ, ইংলিশটা শিখবি। কালকে লিটারালি আমার এক ক্লায়েন্ট বলছে, ওই যে স্নিকার যে, আই এম এট মাই শর্টিস হাউস, আমি হিয়ার টু ব্যাং, আমার ওই লোক ল্যাপটপ আনি নেই, তো আমি এটা কোন শো দেখা শিখবো? এই ব্যাংক সেই ব্যাংক না, যাই হোক। বাট ইয়েস, উই ওয়ার্কিং ফর সো মেনি ক্লায়েন্টস, আমরা মনে হয় ইউনিক, যদি হিসাব করি 1000-এর বেশি আমাদের ক্লায়েন্ট ইউনিক ক্লায়েন্ট। তার মানে 1000টা মানুষ, 1000টা মাথা, এর মধ্যে 200-300 রিপিটই। আমরা না বিদেশে না যেয়ে, বিদেশি কালচারে না যেও এত কিছু শিখে ফেলছি, অ্যান্ড ইটস সো ইজি টু রিলেট টু দেম। এখন কোনো মুভি বা যখন আমরা বাইরে যাই, ট্রিপে যাই, ওদের জোকগুলা, ওদের কথাগুলা, ওদের কালচার, ওদের ফুড হ্যাবিট, বা ওরা কোন জিনিসটা অফেন্ড হইতে পারে বা খুশি হইতে পারে, এগুলা না কীভাবে জানি বুঝা যেতেছি। একটা জিনিস বলবো যে, মনে আছে একবার একটা ক্লায়েন্টের ডিয়ার বলছিলাম। হ্যাঁ, ডিয়ার বলছিলাম। আরে আমাদের অ্যাপ্লিকেশন থেকে সব জায়গায় শেখানো হয়েছে ডিয়ার মানে রেসপেক্ট, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, হ্যালো ডিয়ার। এটা কিন্তু খুব নর্মাল যে সম্মান দেখাইতেছি, আদর করে বলতেছি, শ্রদ্ধেয়। আমি ডিয়ার বলছি, আমার মহিলা ক্লায়েন্ট চেইতা গেছে যে কোন হাউ ডেয়ার আই, কারেক্ট করতেছে কিভাবে, যে ডিয়ার খালি হাজব্যান্ডরা ওয়াইফকে, ওয়াইফরা হাজব্যান্ডকে বলে। আমাকে ও মাই গড, এত বড় ইমেল! হ্যাঁ, এত বড় ইমেল, মাই চাইল্ডহুড ওয়াজ এ লাই। মানে আমি মনে করি অ্যাপ্লিকেশন এতদিন ডিয়ার, হরিণ মরিন মায়েরা আমি কি করছি যে জামাই বউরে বলে। তখন বলছে না, তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু ক্লায়েন্টরা পজিটিভলি নাও নিতে পারে। আমি বুঝছি, আমি যখন বললাম আই এম সরি, আমাদের এইভাবে শেখানো হয়েছে, তখন কারেক্ট করছে, বুঝতে পারছে। বাট এই যে ব্রিটিশ স্টাইলের আধপচা অ্যাপ্লিকেশন, ওহে প্রিয় বন্ধু, হ্যাঁ তোমার ছোট বোনকে ভালোবাসা আর ভাইকে আদর দিও, হ্যাঁ, এই জিনিসগুলা যে আমরা কত ভয়ঙ্করভাবে আমরা আমাদের নতুন জেনারেশনকে ওয়েস্ট, আমি বলবো ওয়েস্ট করতেছি ট্যালেন্টগুলা। এই টাইমে আরও কত ইম্পর্টেন্ট অ্যানালিটিক্যাল জিনিস শেখানো যায়। তো আমি তো বলবো যে সবার জীবনে গোল ফিক্স করা, শর্ট টার্ম লং টার্ম ক্যালকুলেশন, ইভেন যদি বাজারের অঙ্কগুলো হয়, ওগুলোর আমি বেশি ইম্পর্টেন্স দিই। বিজনেসের অঙ্ক হয়, হ্যাঁ 1 টাকা হলে কত, 100 টাকা হলে পার্সেন্টেজের গুলা, পার্টিগুলো, এগুলো বেশি মজা লাগে আমার। হ্যাঁ, তো তুই না মাথারে প্রেশার দিচ্ছিস। কিন্তু আমি ডিয়ারটা আমি এখনো ভুলতে পারি নাই, যে আমি এখনো না লিখে ফেলি। আমি তোরে বলছিলাম হেই ডিয়ার ফ্রেন্ড বা হেই ডিয়ার, আমার লিটারালি রাফাত একটা এসওএস পাঠাইছে, থাম স্টপ, আর কেউ কখনো ডিয়ার লিখবি না। এই লজ্জা, খুবই লজ্জা। বিং আ টপ রেটেড সেলার, এত বড় একটা ক্লায়েন্ট, ওদের পডকাস্ট ম্যানেজ করতেছিলাম, এরকমই পডকাস্ট, সেখানে আমি ওদের অ্যাসিস্ট্যান্টকে ডিয়ার বলছি দেখে সে চেইটা গেছে। এবং ভয় লাগে আমাদের যে দেখো আমরা সবাই ভুলের ঊর্ধ্বে না, যদি ক্লায়েন্ট চলে যায় ভয় লাগে। কিন্তু যদি ক্লায়েন্ট অফেন্ড করে ফেলি, জামাইয়ের জায়গায় রাফায়েত ডিয়ার বলে ফেলছে, কি একটা ভয়ঙ্কর অবস্থা। ইভেন ওদিন জুবাইরি বলতেছিল মেবি যে ও একটা ক্লায়েন্টের স্যার বলছে, আমার শিওর না কে বলছে, হ্যাঁ জুবাইর বলতেছে, স্যার বলছে দেখা অরেনিয়া মিটিং এ ভরছে যে তুমি আমার স্যার কেন বলছো। হ্যাঁ স্যার কেন বলছো, মানে এক্স্যাক্টলি। আচ্ছা, স্যার কিন্তু এখানে 2 রকম। হ্যাঁ, একটা স্যার হচ্ছে কি স্যার, মানে স্যার ইউ আর মাই স্যার, ওকে স্যার। আরেকটা হচ্ছে কি নো প্রবলেম স্যার বা নো প্রবলেম বস। ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস স্যার আমরা বলি। এখন অনেকে আবার এটার, যেমন আমাদেরকে কিন্তু অনেক ক্লায়েন্টরা স্যার বলে, তাই না? সো এই জিনিসগুলার কিন্তু এই যে টিভি সিরিজ মুভি দেখলে পার্থক্যটা বোঝা যায় যে ইয়েস স্যার এই জিনিসটা কি জোক হিসাবে বলছি না অন্য হিসাবে। আমি অনেক ফেসবুকে অনেক বিজনেসের সাথে কাজ করতেছি, যে পাঠায়, ক্যামেরা পাঠায়, এই যে আমাদের এই ধোয়াটা, বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা ভেপ, হ্যাঁ এটার ভিতরে ভেপের জুস ভরা, এটা অন ক্যামেরা করা যায় না। বাট ওকে আমি লিখছি কি হ্যালো স্যার হোয়াটসঅ্যাপ, ক্রাইং ইমোজি দিতেছে। বলি কেন ভাই চেতলো কেন, আমি কি ও কি মানে কি কোনো ঝামেলা হয়েছে ওর বিজনেসে? বলে আপনি আমাকে প্লিজ স্যার বলবেন না। এই বেটা তুই কি ভাবছো আমি তোরা আসলে স্যার কইতাছি নাকি? এরকম আমার কম করে 5-7টা ইনস্ট্যান্সেস হয়েছে। আমি আমাদের অনেক স্টুডেন্টকে বলতে ভাইয়া আমি এরকম হলে আমি কি স্কুল গ্রুপে পোস্ট করবো? বাই দ্য ওয়ে স্কুল গ্রুপ এমন একটা গ্রুপ যেন পোস্ট করে মানুষ কাজ পায়, স্কুল গ্রুপে পোস্ট করবো? আমি বলছি নো প্রবলেম স্যার, গো হেড। ভাই প্লিজ আমাকে স্যার বলে লজ্জা দিবেন না। ইভেন কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও যদি স্যার বলি, বলে ভাই আপনি স্যার বলতেছেন কেন? এবার তোরে কি আমি সম্মান করে স্যার কইতাছি? আমি তোরে একটা ব্রো, এই প্যাকেজটাই স্যার। এই ঝামেলাটা হয়ে গেছে। ইন্ডিয়ায় দেখবি এই জিনিসটা সবাই রে ওই স্যার কয়। তুই দেখবি যে বসদের স্যার কয়, কাউরে করতে হবে। যেমন আমার ইন্ডিয়ান বস ছিল মেরিকোতে, আমার কইতো নো স্যার ইউ ডিড রং, ওকে ইউ নিড টু ফিক্স ইট রাইট নাও স্যার, ওকে বাডি।
আমি মুভি দেখে একটা জিনিস শিখছি, টিচার বাদে স্যার বলে ওই যে মেয়ের বাপরে যায়, মেয়ের বাপরে স্যার বলে যে এই জিনিসগুলা ইজ সামথিং, এগুলা না সিভিক সেন্স বলি আমি, দিস আর মাস্ট। এখন মৌলিক অধিকারের এক্সটেনশন দরকার, জার্গন বলে এগুলাকে, কালচারাল নর্মস। আমি এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট প্ল্যানও করছি। কিছু কিছু ওয়ার্ড ব্রিটিশে আমার মনে হয় ডিআর করলে খেপবো না, হ্যাঁ ওইসব আবার মনে হয় ইউএসএতে খেপা যায়। দেয়ার আর সার্টেন নর্মস আমাদের জানা উচিত, এবং স্পেশালি ফ্রিল্যান্সিং যারা করতে চাচ্ছে, যারা বাইরের ক্লায়েন্টদের করবে, যেহেতু আমরা অনেকগুলা দেশের মানুষের সাথে কাজ করি, কোন কালচারে কোনটা ওকে নট ওকে এটা জানতে হবে। আমার খুব ভয় লাগে কি জানো, আমরা তো আমাদের কোর্সে লিটারেলি ইনবক্সে প্রথম নক দিলে কি বলবে, তারপরে কি বলবে, ফার্স্ট ডেতে কি বলবে, সেকেন্ড ডেতে কি বলবে, ক্লায়েন্ট রাগলে কি বলবে, আমি ছুটিতে গেলে কি বলবো, ক্লায়েন্ট সব না দিলে কি বলবে, সব টেমপ্লেট দিই, মানে এতগুলা টেমপ্লেট দিয়ে দিই, এবং ইট চেঞ্জেস এভরি টাইম। আমার ভয় লাগে কি আমি এটা দিছি ওরা কি ডিরেক্ট কপি পেস্ট করে নাকি, ওই যে কীভাবে সংবোধন করতেছি বা এটা এই জিনিসগুলো যে ওদের চেঞ্জ করে নেওয়া উচিত, আমি না এটা নিয়ে খুব ভয় থাকি। এর লেগে আমার টেমপ্লেট দিতেও ভয় লাগে, কিন্তু মানে দিস ইজ হোয়াট ইট ইজ। এটা অনেক ম্যাটার করে, কারণ ওয়েভলেন্থটা ক্যাচ করতে হয়। এর মধ্যে পপ কালচার রেফারেন্সগুলো অনেক হেল্প করা যায়, ওই যেই এরিয়ার ক্লায়েন্টের সাথে কথা বলতেছে ওদের ওইখানে কালচারটা কেমন, স্পেশালি পপ কালচার, কোন সিঙ্গার চলতেছে, কোন স্পোর্টসম্যান চলতেছে, জানলে খুব হেল্প করে। কি হয়েছে প্রান্ত, কি 56 মিনিট হয়েছে কিন্তু ব্যাটারিতে চার্জ আছে, ওইটাও আছে। কন্টিনিউ, পপ কালচার জানা অনেক দরকার, কোনো সমস্যা নেই, জোরে বলিস, সমস্যা নেই, তুই প্যারা খাইস না, জানা চেক করিস। বাট বন্ধ হয়ে যাওয়ার আগে বলবি ভাই বন্ধ হয়ে যাবে, হ্যাঁ বল, আর এগুলো কাটার দরকার নেই। তো অনেকজন আমি ফ্রেন্ড বলি, অনেকজন ব্রো বলি, অনেকজন বলি মাগাই, টপ জি, তারপর অনেকজন মনে করেন নাম দিয়ে দিছে, কেউ বলে রারা, কেউ বলে রাফা, কেউ বলে রাফি, কেউ চিফ বলে, কেউ মাস্টার বলে। লিটারেলি শুনতে খুবই উইয়ার্ড লাগে মাস্টার বললে, বাট বলে। তো বুঝতে হবে কারে কি বলতে হবে। যেমন আমরা কিন্তু সব ফ্রেন্ডের সাথে সবকিছু শেয়ার করি না, আমাদের ফ্রেন্ডের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে, এবং ক্লায়েন্টের মধ্যেও ক্যাটাগরি করতে হবে যে কারে কি বলতে পারবেন। আমার ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি ড্রেক নিয়ে কথা বলি, আর যদি কয়েকজন আছে শর্টি নিয়ে কথা বলি, আবার স্নিকার নিয়েও কথা বলি। তো আপনার বুঝতে হবে কার ইন্টারেস্ট কি। আপনার ক্লায়েন্টের ফেভারিট যেটা, ওটা আপনারও ফেভারিট হয়ে গেলে অনেক হেল্প হয়। মাঝে মধ্যে ফেক করতে হয়, মাঝে মধ্যে শিখতে হয়, আর মাঝে মধ্যে এমনি মিলা যায়। আমাদের লেটলি বুঝছিস অনেক কিছু মিস করতেছে। আমি, তুই মন খারাপ করবি শুনলে, আমার 5-6টা ক্লায়েন্ট মেসেজ দিয়ে রাখছে ভিডিও নিতে পারবো নাকি, 10-12 দিন হয়ে গেছে আমি দেখি নাই। হোয়াটসঅ্যাপের কিছু একটা বাজে জিনিস হয়েছে, শালারা নোটিফিকেশন দিচ্ছে না বা কিছু একটা হয়েছে। যেমন আমাদের একটা ক্লায়েন্ট আছে দ্য কোট, ও একটা আপডেট চাইছিল, গ্রুপে দিছি, আমিও ভুলে গেছি, সে আমার জিজ্ঞেস করতেছে জি যখন বলি না, আমাকে জি হিসেবে ডাকে, জি এনে আপডেট, এই জি বলার পরেই আমার মাথায় ঢুকছে ক্লায়েন্টেরটা ওইটার কি হলো। আমি আমার টিমরে মাত্র বলছি যে ভাই তোদের কাজ করতে হবে না, জাস্ট বল ওইখানে কি বলছে, এটার অ্যান্সারটা কি হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। বাট ইয়াস, সে জি বলতেছে, এবং সে আমাকে ভালো ফিল করার জন্য বলে যে আই এম জি ইন ভিডিও এডিটিং, টপ জি ইন ভিডিও এডিটিং, এরকম করে বলে। ইভেন ওদের কোর্সে চাচ্ছে, আমরা কোর্স নেই, প্রিমিয়ার প্রো ক্যাপকাটের পার্টটা করি, অটোমেশনের একটা ফেসলেস চ্যানেলের। সো 10 মিলিয়ন ফলোয়ার, হ্যাঁ, সো ভেরি ভেরি ইন্টারেস্টিং কন্টেন্টস, মজাই লাগতেছে। এসব কোর্স করছি, এসব কোর্স আমাদেরও আনা উচিত আসলে, হচ্ছে অটোমেশন নিয়ে এগুলো এত কিছু শিখতেছি। আমার একজন অ্যাপ্রোচ করলো কাল, 2 দিন আগে 3 দিন আগে একটা এডিট দিলাম তারেকের, যে school.com এর ওর ওই যে প্রোমো ভিডিও, তো বলতেছে যে তুমি আমার একটা ভিডিও বানাই দিতে পারবা ব্রেকডাউনে, এটা আমার কোর্সে দেখাবো, তুমি ক্লায়েন্ট টাইম পাবা, হাবি যাবি অনেক কিছু। আমি বললাম টাইম নেই, আমার তো কোর্স বানাইতে হবে, তো টিপস দিও কেমনি ইন্টারন্যাশনাল যাইতে পারবো, আমরা এখন লোকালি করতেছি। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি টাইম যদি পাও উইকেন্ডে একটু পারলে করে দিও, দেখি কি করা যায়। হ্যাঁ, রিয়েলি গুড। এই যেটা বলতেছিলাম অনেক কালচার নিয়ে শিখতেছি। একইভাবে আমরা এত টাইপের কন্টেন্ট করছি, ইউ টক অ্যাবাউট পিসি বিল্ডিং, ড্রপ শিপিং, ডেন্টিস্ট, ডেন্টাল ওয়ার্কআউট, ডায়েট, ওসিডি, ডিপ্রেশন, এত টাইপের কোর্স আমরা বানাইছি মানুষের। এয়ারবিএনবি, হ্যাঁ, রিয়েল স্টেট, ওটা তো আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট, যে কারণে রিয়েল স্টেট নেক্সট বিজনেস হওয়া উচিত আমাদের, যেটা নিয়ে কথা বলবো। আমাদের অনেকগুলো ডাক্তারদের ক্লায়েন্ট অনেক বেশি। সো এই যে উই আর সো লাকি, এবং আমি মনে করি আমাদের মেন্টরশিপটা কেন এত স্মুথ যায় এবং মানুষ কেন পছন্দ করে, উই হ্যাভ এডিটেড সো মেনি কোর্সেস অ্যান্ড রিভিউড সো মেনি কোর্সেস। আমরা না মনে করি একটা 360 ওভারভিউ পাই গেছে যে এরকম করা যাবে না, দিস ইজ সামথিং উইল নেভার ডু, এটা ভুল, এটা রাইট। এবং এরকম কোর্স এডিট করে কিন্তু আমাদের কোর্স বলতেছে না, সবার অনেক ভালো লাগতেছে, ডিফারেন্ট লাগতেছে, অনেক কিছু কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি আমাদের অনেক ক্লায়েন্টের ভিডিও এডিট করে, যে শালা এইভাবে করে ভালোই তো করে, এরকম তো করা যায়। সো এই দিস হেল্পস কালচারালি এবং নিজের জ্ঞানকে বাড়ানোর জন্য। আমরা আসলে সব কিছু নিয়ে সব কিছুই জানি,
জাস্ট একটু ঘাটতে হবে। এবং কত মানুষের এক একটা কোর্স বিক্রি করে $10,000-12,000 যেগুলো এডিট করি কোচেস, এগুলো যে আমাদের কাছে আছে বেচা রিসেন্টলি একজনের করছি, ওর কোজেনিক সার্জারি করছে। তো তো ওর সার্জারি করার পরে ওর সমস্যা হয়েছে, কিভাবে রিকভার হয়েছে এটা নিয়ে একটা কোর্স বানিয়েছে, $56,000 দাম। ও মাই লর্ড। তো এইগুলা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং নিয়ে কথা যখন হচ্ছিল, দিস আর দ্য পার্কস, মানে যেগুলো আমরা চাইলেও না করতে পারবো না। এখন ভাই দুনিয়া নিয়ে জানতেছেন, কালচার নিয়ে জানতেছেন, বিভিন্ন বিজনেস নিয়ে জানতেছেন, এটা যদি আপনার কাছে বেনিফিট না মনে হয় তাহলে অন্য কিছু। বাট ফ্রিল্যান্সিংয়ের পজিটিভসও আছে। মানে ইউ আর দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, নট বাংলাদেশ, নট ঢাকা, নট যেখানে হোক, লিটারেলি ইউ আর। এবং আমরা এই যে আমাদের এই বাংলাদেশ 2.0 আগে শ্রমিক এবং আমার টিমের একজন মালদ্বীপ গেছিল হচ্ছে গিয়া যাতে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারে, আধা ঘন্টার ডিসিশনে। ওখানে যখন ক্লায়েন্টরা আমাদের অবস্থা জানতে পারছে, শ্রমিক ওখান থেকে আমাকে জানাইতেছিল আর কি, ফোনে কথা হচ্ছিল যে লিটারেলি তারা বলতেছে তোমাদের স্পন্সর করব, আমাদের ওয়্যার হাউস আছে এখানে আছে, তোমরা এসে এখানে থাকো। তার মানে ইউএস হোক, ইউকে হোক, কানাডা হোক, কত জায়গায় উই হ্যাভ পিপল ওয়ার উই ক্যান গো অ্যান্ড অ্যাটলিস্ট হ্যাভ আ কাপ অফ কফি। এবং ওদের রেফারাল বা ওদের লিঙ্ক দিয়ে উই ক্যান অ্যাটলিস্ট স্টার্ট সামথিং। ওর গিয়ে পুরো অন্ধ থাকবো না যে কী করবো কেমনে করবো। তুই ইম্যাজিন কর, যেই কটা দেশে আমরা মুভ করার কথা ভাবি বা যাওয়ার কথা ভাবি বা ট্রিপে, সব জায়গায় আমাদের কোনো না কোনো রিপিট ক্লায়েন্ট আছে। দুবাই যেমন আমাদের এখন নেক্সট টার্গেট দুবাই, দুবাই তো ভরা ক্লায়েন্ট, দুবাই ভরা ক্লায়েন্ট। এবং দুবাইয়ের পরে আমাদের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, শিকাগো, এইসব স্টেটগুলোতে ভরপুর, ইউকে, ইউরোপে। আমার ইচ্ছা এলেতে যাবো, যাই ওই যে ওদের ভিডিও করে দিব। তো অনেক আছে যে ইউ হ্যাভ নো আইডিয়া। ওইখানে এই যে আমি নিজে সিনেমাটোগ্রাফি ছোটোখাটো করতে পারি, আমি শিখবো আরও। ওইখানে শ্যুট করে এডিট করে দিতে পারলে যে কত ভয়ঙ্কর অ্যামাউন্টের স্টেবিলিটি আর টাকা কামানো যায়, ওইখানে স্কিলের ভ্যালুটাই ওরকম। এডিট করে অনেক কম টাকা কামাই সত্যি কথা বলতে, তাও যা পাই মাশাল্লাহ, বাট অনেক কম। আমরা বলি যে জাস্ট যদি শ্যুট করতে পারতাম না, আমার ক্ষেত্রে যেটা আমি স্ক্রিপ্টিংও করি, অনেক ক্লায়েন্টের জন্য করে দিই, ওগুলা যদি করা যাইতো আনপ্যারালাল, আমাদের এরকম 100টা ক্লায়েন্ট দরকার হতো না, 5টা। আমরা হিসাব করছিলাম আমাদের 5টা ক্লায়েন্ট দরকার। আমি লিটারালি অ্যামাজনের ওই যে কার্ড বানাই দিছি যে এই জিনিসগুলো লাগবে, এই কি বলে মাইকের স্ট্যান্ড, এই মাইক, এই লাইটস লাগবে, এগুলোর জন্য মানুষ চার্জ করে যে কি কিনবা এটা বলে দিবে। আমাদের একটা ক্লায়েন্ট ছিল, মনে আছে ভাই, টম না কি জানো, ওই না ওই যে একটা গোল্ডেন কালার চুলওয়ালা মহিলার ভিডিও দিত। ও হ্যাঁ, রিয়েল এস্টেটের ভিডিও করতো। হ্যাঁ রিয়েল এস্টেটের, হ্যাঁ মনে পড়ছে। ও চার্জ করতো ওই মহিলাকে $10,000 4টা ভিডিওর জন্য। এক্স্যাক্টলি। এবং কনসালটেন্সি, ক্যামেরা ধরতো, মাইকের অডিও থাকতো না, ক্যামেরা ওয়েল লিট না, হাবি কত ঝামেলা হতো। এখনও ডিজিটাল মার্কেটিং সলিউশন দিচ্ছে, কারণ ওর ক্যামেরার কারণে বাস খাইছে মনে হয়। বাট মনে কর মিনিমাম যতটুকু এফোর্ট আর ইনভেস্টমেন্ট করে কত টাকা কামানো যায়। একটা ক্লায়েন্ট, ওর ইচ্ছা ছিল রিয়েল এস্টেটে শি উইল বি সামওয়ান, $10,000-12,000 করে কনসালটেন্সি মানে কি, জুমে কথা বলতো যে এরকম কন্টেন্ট বানাও, এরকম কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং সলিউশন দিব, এডিট করায় দিব। আমরা জাস্ট দেখতাম এবং না ভেরি গুড। ও আমরা তো এরকম করি, মানে ও কাজ পাক। এবং আমাদের না এটা ইন্সপায়ার করে যে আমরা কেন পারবো না, কারণ বাংলাদেশে এখন আমি যদি এখন রাস্তায় গিয়া বলি ভাই আপনার ভিডিও বানায় দেবো, এরম করবো, ফেসবুকে অনেক মানুষ চিনবে, ইউটিউবে চিনবে, আপনি আমার 10 লাখ টাকা দিবেন, 4টা ভিডিও এডিট করে দেবো, আমার গলার মধ্যে দড়ি দিয়েও ঝুলাই দেবে এখানে। সো এই জায়গাটা অ্যালাউ করতেছে না, হয়তো বা অন্য কোথাও হবে। আমরা বাংলাদেশি লোকাল ক্লায়েন্ট একসময় ওরকম হবে, ওদের কাজও করতে পারবো। এর জন্য বাংলাদেশি লোকাল ক্লায়েন্ট যে জিনিসটা অ্যাবজর্ভ করতে পারবে, অনেক টোন ডাউন ভার্সন। ফাইবারে কোর্সের দাম কিন্তু আমারটা 6টা ক্লাসের জন্য $450, ওইটাই আমরা এখানে করতেছি হচ্ছে গিয়ে $8,000, মানে $60-70 মতো করে করতেছি, যেটা মানুষ এখানে হজম করতে পারবে। যেদিন বাংলাদেশের এখানে মানুষ কন্টেন্ট ক্রিয়েশন এবং এডিটিং এই জিনিসটা এভাবে নিতে পারবে, ওই দিন করবো। কিন্তু আমরা আমাদের প্রাইস বা কোয়ালিটিটা কম্প্রোমাইজ করতে চাচ্ছি না, নাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, লোকালি তো কম কাজ করি না, কত ব্র্যান্ডের সাথে, 50টার বেশি ব্র্যান্ডের সাথে কাজ করছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল করছি। বাট অ্যাগেইন যেই সার্ভিসটা, এবং ওরা কিন্তু খারাপ পে করে না, 1 লাখ 1.5 লাখ টাকা করেই করছে কন্টেন্টের জন্য, 3 মিনিটের ভিডিও। বাট দ্যাট ওয়াজ আমার পেজ, আমার অডিয়েন্স, আমার জন্য, এটাও কিন্তু খুব ভালো ইয়ে। এবং দ্যাটস ফ্রিল্যান্সিং। সো লোকালিও স্কোপ আছে, বাইরেও আছে। এটাই আমরা ক্লোজ করি যে অ্যাজ লং অ্যাজ ইউ রিয়েলাইজ যে
ল্যাকিংসটা আসলে কোথায়, আমার মধ্যে না ওরকম, এবং স্কিলের ইম্পর্টেন্সটা, ক্রিটিসিজমের দরকারটা, এবং নিজের ওদের সাথে ম্যাচ করার জন্য, ওদের পপ কালচার এবং ওদের লাইফস্টাইলের সাথে জানার জন্য আমার যে অনেক কিছু জানতে হবে, চোখ বন্ধ করে থাকলেই হবে না। এই জিনিসগুলো ব্যালেন্স করতে পারলে, নো ম্যাটার ইফ ইটস লোকাল অর ইন্টারন্যাশনাল, ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড পার্সোনাল ব্র্যান্ড, ইটস পসিবল, যেটা নিয়ে আমরা মেবি নেক্সটে কথা বলতে পারি রিগার্ডিং পার্সোনাল ব্র্যান্ড। বাট ইফ ইউ হ্যাভ সামথিং টু অ্যাড। আমার কথা হলো যে অনেকে যেটা ভাবে, এইখান থেকে একটা কথা আসে ওই ক্লায়েন্টের বাজেটের ব্যাপারে। কারণ বাংলাদেশে একজন মানুষ আপনার $250 দিবে না, একটা লোকাল বিজনেস $250 দিবে না, কারণ $250 দিয়ে একটা মানুষের স্যালারি হয়ে যায় পুরা মান্থের, সে একটা ভিডিওর জন্য দিবে না। সেমভাবে আপনি যখন ক্লায়েন্ট হান্ট করবেন, আপনারা বুঝতে হবে ক্লায়েন্টের অকাত কি, ক্লায়েন্টের বাজেট কি। অনেকে আমাদের বলে, ভাই আপনি তো $250 চার্জ করেন, আমি কত টাকা চার্জ করবো? আমার কয় টাকা করলে পোষাবে, আর আরেকটা হলো ক্লায়েন্ট কত টাকা দিতে রাজি। তো অনেক আছে লোকাল মার্কেটে কাজ নাই এমনটা না, কিন্তু আমাদের স্টুডেন্ট আছে অনেকেই, যেমন ওই যে সার্জি, যেমন ওই যে সার্জি, ফাইজা, অনেকেই করতেছে। ক্লাস 9-এ পড়ে একটা ছেলে, ও 28,000 টাকা কামাইছে বাহ। ফার্স্ট মান্থে বাহ, কোর্সের পরে। কেমনে করে আমি জানি না, ম্যাজিক্যাল কোনো প্রান্তর ফ্রেন্ড, ওর কি কোনো জাদু আছে না ও চাপাবাজি করে রে? হ্যাঁ, ডিসকর্ড আসলে, আচ্ছা যাও, এটা ডিবেটেবল, বাট না, হ্যাঁ লোকালিও ক্লায়েন্ট আছে। 28,000 টাকা অনেক টাকা, 50,000 টাকা অনেক টাকা, 25,000 টাকা অনেক টাকা। তোমার কোটিতেই কামাতে হবে, লাখেই কামাতে হবে, এটা না। কামানোর জন্যে স্কিল লাগে, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। কামানো শুরু করো, লিগালি শুরু করো, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইটস লিগাল, ইউ শুড বি প্রাউড অ্যাবাউট ইট অ্যান্ড টক অ্যাবাউট ইট, বিকজ ইউ আর নট হাইডিং এনিথিং। ট্যাক্স ফাঁকি দিচ্ছি না আমরা, ট্যাক্স দিতেছি, সব দিতেছি। তোর বাই দা ওয়ে তোরটা করতে হবে, সো ট্যাক্স দিতে হবে, আমি দিচ্ছি, আমি ফ্রিল্যান্সার। বাট ডিজিটাল ড্রপআউটসের জন্য সৌমিকের অনেক বড় হিট একটা পড়বে। তো এটাই বলবো যে শো অফ ইয়োর সাকসেস স্টোরিজ। আপনারা চাইতেন না কেউ যদি কোনো সাকসেস স্টোরি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেয়, বিকজ দে আর হ্যাপি অ্যাবাউট ইট, দে হ্যাভ ওয়ার্কড হার্ড ফর ইট, and they are allowed, it's their profile, it's their life to talk about their success stories. Get inspired or shut up, right? Thank you. এটাই ছিল, ওরকম ছিল। সো এই ভেপ মেশিনটার মধ্যে কফি ফ্লেভার পড়ছে, বুঝছিস? সেটা ট্রাই করে দেখা উচিত। কাজ কিন্তু ঘুরে ফিরে একই কাজ, হ্যাঁ ঘুরাফিরা উদ্দেশ্য একটা না, বেশি রিস্ক হয়ে যায়। না খাইছে সেফ না ভাই, আমি পরে এর মধ্যে কাজ হবে। বাট ওকে, ডান, another one bites the dust. Okay.